দুই বোন ফোনে দাদির সাথে ভিডিও কলে কথা বলে। দাদি তাদের ব্র্যান্ডকে এত ভালো পর্যায়ে যেতে দেখে অনেক বেশি খুশি হয়। আর সোয়ুন আর তার বোন তাদের তৈরি করা পোশাক পরে দাদির সামনে ভিডিও কলে আসে। দাদি তাদেরকে জানায়, তোরা অনেক ভালো জায়গায় যাবি, আমার দোয়া তোদের সাথে সব সময় রয়েছে। তখন সোয়ুন বলে, দাদি দোয়া করবে যাতে আমরা খুব তাড়াতাড়ি সাকসেস পেতে পারি। কল কাটার পর সোয়ুন তার বোনকে বলে, আমি যখনই দাদিকে কল করি দাদি সবার আগে কল রিসিভ করে আমার সাথে কথা বলে। দাদি জানতো আমি একদিন নিজের সাকসেস পাবো, আর আমাদের সাকসেস আর দূরে নেই। এখন আমাদের দুই বোনকে কোম্পানিতে যাওয়া উচিত, কারণ আমাদের প্রোডাক্ট ডেলিভারি করতে হবে। এদিকে একটি ডিজাইনারের কল আসে যে তাদের গাড়ি রাস্তায় নষ্ট হয়ে পড়েছে। তাই সোয়ুন ওই ডিজাইনারকে কল করে জানায় যাতে সে কোনো ব্যবস্থা করে। আসলে ওই ডিজাইনারটি ছিল আর কেউ না, সেনের বন্ধু। সেনকে সে জানায় যে আমাদের এইরকম গাড়ি নষ্ট হয়েছে। তখন সেন সাথে সাথে ওই জায়গায় পৌঁছে যায়, আর সে গিয়ে সোয়ুনকে বলে যে কি হয়েছে। তখন সে জানায় যে প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারছে না। সেন তখন ড্রাইভারের সাথে মিলে প্রোডাক্টগুলো তার গাড়িতে ট্রান্সফার করে। তারপর সে প্রোডাক্টগুলো তার জায়গা মতো পৌঁছে দেয়। সোয়ুন এখানে বুঝতে পারে সেনকে সে যতটা খারাপ মনে করত, সেলফিশ মনে করত, সে হয়তো এতটা সেলফিশও নয়। সে কিছুটা হলেও ভালো মানুষ, না হয় তাকে এইভাবে সাহায্য করতো না। এদিকে আমরা সেনকে দেখতে পাই, সে অনেক সুন্দরভাবে। সোয়ুন বুঝতে পারে সেনের হয়তো পিপাসা পেয়েছে, সে অনেক ক্লান্ত, তাই তাকে পানি দিতে যায়। তখন সেনকে সে একটু টানা মেরে কথা বলে। তখন সে তাকে জানায় যে যেহেতু কোম্পানির সাথে সে ডিল করেছে, আর যেই কোম্পানির সাথে সোয়ুন ডিল করেছে ওই কোম্পানির সাথে তারও শেয়ার রয়েছে, তাহলে তো তাকে তার হেল্প করাই উচিত, তাই না? এই জন্য মূলত সে হেল্প করেছে, তাছাড়া আর তার কোনো উদ্দেশ্য নেই। তখন সোয়ুন বলে, ভালোই তো হয়েছে, আমি কি বলেছি তোমার আর কোনো উদ্দেশ্য রয়েছে? আচ্ছা, ভালো কাজ করেছো হেল্প করে। এখন বুঝলাম যে তুমি স্বার্থ ছাড়া কিছু করো না। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই সেন গাড়িতেই ঘুমিয়ে পড়ে। আসলে সে অনেক বেশি ক্লান্ত ছিল। ক্লান্ত থাকায় সে ঘুমিয়ে পড়েছিল। সোয়ুনের ঘাড়ে মাথা রেখে সে ঘুমিয়ে পড়ে। এটা সোয়ুনের ভালোই লাগে, তাই সে আর তাকে এখান থেকে সরায় না। সোয়ুনও তার জন্য কিছু ফিল করত, তাই হয়তো সে তাকে সরানোর সাহস পায়নি। সিন পরিবর্তন হয়, সবাইকে আমরা একই সাথে দেখতে পাই। প্রোডাক্ট ডেলিভারি হওয়ার কারণে তারা মোটামুটি খুশি ছিল। অন্য প্রোডাক্টগুলো নিয়ে তারা কাজ করছিল। তাদের নতুনভাবে প্রোডাক্ট ডেলিভারি দিতে হবে, তাই ডিজাইনিং নিয়ে যখন তারা কথা বলছিল তখন জানতে পারে যে তাদের প্রোডাক্টগুলো নাকি ভালো নয়। সবাইকে যেই প্রোডাক্ট দেখানো হয়েছিল ওইটা দেওয়া হয়নি, ডুপ্লিকেট দেওয়া হয়েছে। সাথে অনেকেই এটা লাইভে এসে বলছিল। সোয়ুন বুঝতে পারে এর পেছনে হয়তো কারো না কারো হাত রয়েছে। তখনই হিমিংয়ের কাছে এই খবর পৌঁছে যায়। হিমিংও বুঝতে পারে এর পিছনে অবশ্যই কোনো না কোনো রহস্য রয়েছে। হিমিংয়ের বোন লিয়ং এসে তাকে বলে, কিরে, আমি তোকে বলেছিলাম না এই মেয়ের সাথে ডিল না করতে? তোকে একবার নয় বারবার বলেছি ডিলটি ক্যান্সেল করে দে। তুই ডিল ক্যান্সেল করিসনি, এখন দেখ কী অবস্থা। সে বলে, আমি তাকে বিশ্বাস করি। তারপর সে সোয়ুনের সাথে দেখা করে তাকে জানায় যে দেখো, তোমার যদি কোনো টাকার প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত আছি। আর দ্বিতীয় কথা, তুমি মনে করো না হয়তো তোমার এই প্রোডাক্ট নিয়ে যে কথা উঠেছে এটা আমি বিশ্বাস করে নিব। আমি খুব ভালো করেই জানি হয়তো এখানে কারো না কারো হাত রয়েছে, আর ওইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। মানুষের কথায় কান না দিয়ে ভালোভাবে কাজ করে যাও, সাকসেস অবশ্যই আসবে। আর তোমার সাকসেস বেশি দূরে নয়, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। এখানে সোয়ুন বুঝতে পারে যে ছেলেটিকে সে যতটা খারাপ মনে করত সে অতটা খারাপও নয়। তাই সে তাকে বলে, আচ্ছা আমাদের পার্সোনাল আর প্রফেশনাল সম্পর্ক আলাদা রাখলে ভালো হয় না? তখন সে বলে, হ্যাঁ আমি তো বলেইছি আমি তোমার বন্ধু হিসাবে তোমাকে সবসময় পাশে থেকে সাহায্য করতে চাই। যদি তুমি আমার সাহায্য গ্রহণ করো তাহলেই, আর গ্রহণ না করলে কি আর করার। আমি তো ইনভেস্ট করেছি টাকা, আমি ফেরত নিতে চাই না। তখন সোয়ুন এখানে মুচকি হাসে। তারপর সে তার অফিসে চলে আসে। অফিসের সবার অবস্থা খুবই খারাপ ছিল। কেউই ঠিকঠাকভাবে কথাই বলতে পারছিল না, কারণ তাদের অফিসের অবস্থা খারাপ। তখন সে তাদেরকে বুঝিয়ে বলে, দেখো এইভাবে যদি আমরা হার মেনে ফেলি তাহলে যারা আমাদেরকে হারাতে চায় তাদের তো জয় হয়ে যাবে আর হেরে যাব আমরা। তাহলে আমাদের কি করা উচিত এখন তোমরাই বলো।
সয়ুনরা যেই দোকান ভাড়ায় নিয়েছিল ওই দোকান মালিক চলে আসে আর তাদের কাছে ভাড়া চাইতে শুরু করে। সয়ুনের বোন লুভেন বলে, এত তাড়াতাড়ি ভাড়ার জন্য কেন এসেছেন? তখন লোকটি বলে, তোমাদের বিজনেসের অবস্থা এমনিতেই ভালো চলছে না, আমার মনে হয় না তোমরা সামনের মাঝে এই দোকানটি ক্যারি করতে পারবে, তাই আমার ভাড়াটি আগেই দিয়ে দাও। তখন সে বলে, না, আমরা আগে ভাড়া দিতে পারবো না, আমরা মানতেছি যে আমাদের বিজনেসের অবস্থা এখন একদমই ভালো নয়, তার মানে এই না যে আপনি আমাদের কাছে অগ্রিম টাকা নিতে আসবেন। আমরা এখন টাকা দিতে পারবো না, যখন আমাদের মাস পড়ে যাবে তখন আমরা টাকা দিয়ে দিব, আপনাকে এসে বলতে হবে না টাকার জন্য। আর এই বিশ্বাস আমাদের উপর রাখতে পারেন, আমরা টাকা নিয়ে কখনোই ঝামেলা করব না, আমাদের বিজনেস ঠিক হয়ে যাবে আর আমরা হার মানতে প্রস্তুত নই। তারপরও ওই লোকটি বাজ আসে না, সে তো উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছিল। এখানে থাকা প্রত্যেকটি মেয়ে এগিয়ে আসে আর তার বিরুদ্ধে প্রতিবাদ জানায়, তাকে বলে যে আমরা এখন টাকা দিতে পারবো না, তুমি চাইলে যা মন চায় তাই করতে পারো। লোকটি তারপর বুঝতে পারে তার এইসব হুমকিতে কোনো কাজ হবে না, সে পালিয়ে যায় আর বলে, আমি আবারও ফিরে আসব। এখানে থাকা মেয়েগুলো বলে যে আমাদের কি সয়ুনকে সব কিছু বুঝিয়েও বলা উচিত? তখন লুভেন বলে, না, এখন তাকে বলতে হবে না, পরে সুযোগ বুঝে আমি তাকে সব কিছু জানিয়ে দিব। সিন পরিবর্তন হয়, আমরা সয়ুনকে দেখতে পাই। ওই যে একটি লোক ছিল গোয়েন্দা, সে আসে তার সাথে কথা বলতে, তাকে জানায় যে তুমি যদি চাও তাহলে আমি তোমার হেল্প করতে পারি, তবে আমার একটি শর্ত রয়েছে। শর্তটি হচ্ছে তুমি সেনের বিরুদ্ধে উল্টা জবাব দিবে আদালতে, তুমি সবাইকে জানিয়ে দিবে যে তোমার আর তার মধ্যে কোনো রিলেশন নেই, তার বিনিময়ে আমি তোমার ব্যবসার উন্নতি করাতে সাহায্য করব। আমি তোমার ব্যবসার যে রেপুটেশন খারাপ হয়েছে প্রত্যেকটি রেপুটেশন ফিরিয়ে দিব। তাকে তো ইওয়ান বলেছিল যে হয়তো তার কোম্পানির পিছে লোক লেগেছে, না হয় তার কোম্পানির এই অবস্থা হবে কেন। এই কথাটি তার মনে পড়ে যায় আর সে বুঝতে পারে এটা সবার প্ল্যান ছিল। এদিকে সিন পরিবর্তন হয় সেনের কাছে। সেনের কাছে তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে সয়ুনের সাথে দেখা করার জন্য ওই গোয়েন্দাটি গিয়েছিল আর তাকে হয়তো কোনো কিছু অফার করে এসেছে। সেন বলে, আমি বিশ্বাস করি সে আমার কোনো ক্ষতি করবে না, তাই এই বিষয় নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তখন সে বলে, আচ্ছা স্যার, আমার জানানো উচিত, আমি আপনাকে জানিয়ে দিলাম। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই লুভেনের যে এক্স বয়ফ্রেন্ড ছিল সে তার সাথে দেখা করতে আসে। তখন সে দেখতে পায় সয়ুনের সাথে একজন ফিনান্সার কিভাবে কথা বলছে। যেহেতু ফিনান্স বিষয়ে সে ভালোভাবে বুঝতো, তাই সে ওই লোকটিকে খুব সুন্দর করে শান্ত করে দেয় আর তাকে এমনভাবে কথাগুলো বলে যে লোকটি আর রিপিট কোনো কথা বলতে পারে না। এখানে লুভেন বুঝতে পারে যে তার এক্স বয়ফ্রেন্ড হয়তো বদলে গিয়েছে, কিন্তু সে তো তার সাথে রিলেশনে যাবে না বা তাকে বিয়ে করবে না। তারপরও যেহেতু তাকে হেল্প করেছিল তাই সে তাকে ধন্যবাদ জানায়। তখন ওই লোকটি বলে যে তোমার যদি কোনো কিছু বা কোনো বিষয়ে হেল্প প্রয়োজন হয় তাহলে আমাকে ডাকতে পারো, আমি সয়ুন আপুর হেল্প করতে চাই। তারপর সে ফাইন্যান্সের প্রত্যেকটি রিপোর্ট ঠিকঠাকভাবে দেখে হিসাব মিলিয়ে সে বলে, এখানে অনেক বড় গড়বড় করা হয়েছে, এটা কে করেছে এটা তো আমি বলতে পারবো না, কিন্তু যেই করেছে। লুভেন বলে, আচ্ছা, যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে ডেকে নিও, আমি আসছি। এদিকে সেনকে দেখানো হয় যে কিনা প্রিন্সের ওয়াইফের সাথে দেখা করতে যায়। তাকে গিয়ে জানায় সয়ুন আপনাকে অনেক বেশি মিস করছে। তখন সে বলে, সে কোথায়, তাকে আনোনি কেন? তখন সে বলে তার অবস্থা তেমন ভালো নেই, কারণ তার কোম্পানির অবস্থা খুবই খারাপ, এই জন্য তাকে আমি আনতে পারিনি। তাকে কিভাবে বলতাম যে চলে আসো আমরা ঘুরে আসি। তখন মহিলাটি বলে, আচ্ছা, যদি কোনো হেল্পের প্রয়োজন হয় আমাকে বলো, আমি তাকে হেল্প করব, কারণ সয়ুন আমার অনেক ভালো বন্ধু, তাকে হেল্প করতে পারলে আমি অনেক খুশি হতাম। এদিকে আমরা ওই লোকটিকে দেখতে পাই যে কিনা তাদের কাছে টাকা চাইতে এসেছিল। আর ওই দুই লোক ছিল ইনভেস্টার, তারা যেহেতু টাকা ইনভেস্ট করেছিল তাই তারা তাদের টাকা ফেরত নিতে এসেছিল। তারা জানায় যে তারা এখন আর তার কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে চায় না, কারণ তার ম্যাটেরিয়াল নাকি ভালো নয়। যেহেতু তার কাপড়ের কোয়ালিটি ভালো নয় তাহলে তার কাপড় কে কিনবে? তখন সয়ুন বুঝতে পারে যে তাকে এটা ভালোভাবে হ্যান্ডেল করতে হবে, কারণ এটা কেউ প্ল্যান করেছে তার বিরুদ্ধে। তখন সে বলে যে আচ্ছা, আপনারা যদি আপনাদের টাকা ফেরতই নিতে চান তাহলে নিতে পারেন, আমি তো আপনাদের বাধা দিচ্ছি না, তাই না? আমি সময় মতো আপনাদের টাকা ফেরত দিয়ে দিব, আর আমি এমন ডিল করতে চাই না। হ্যাঁ, আমার কোম্পানির অবস্থা এখন একটু খারাপ,
আপনারা কি সময় দিবেন না? আপনারা তো সময় না দিয়েই আমার উপর উল্টাপাল্টা কথা বলছেন যে আমি নাকি এই কোম্পানি সামলাতে পারবো না, কিছুই করতে পারবো না। এমনটা তো ঠিক নয়, আমি আপনাদের টাকা দিয়ে দিব। তখন তারা বলে আচ্ছা, আমরা যাতে আমাদের টাকা সময় মতো পেয়ে যাই। তাদেরকে সে বিদায় করতেই যাবে, তখনই এখানে সেন চলে আসে। সাথে ছিল প্রিন্সের ওয়াইফ। সেন বুঝে শুনে প্রিন্সের ওয়াইফকে নিয়ে এসেছিল। প্রিন্সের ওয়াইফ এসেই সোয়ুনকে জড়িয়ে ধরে আর বলে, শুনলাম তুমি নাকি তোমার কোম্পানিতে আছো, তাই ভাবলাম তোমার কোম্পানিটা আমিও একটু ঘুরে দেখি। আর কেন তুমি আমার সাথে দেখা করতে যাওনি? তখন সে কিছু বলতেই যাবে, প্রিন্সের ওয়াইফ বলে, হ্যাঁ জানি, তোমার হাজব্যান্ড আমাকে সব জানিয়েছে, তুমি অনেক চিন্তিত তোমার এই কোম্পানি নিয়ে। চিন্তার কোনো কারণ নেই। ইনভেস্টারদের সে বলে যে আপনারা ভালো একটি কোম্পানিতে ইনভেস্ট করেছেন, আপনাদের ইনভেস্ট কখনোই বৃথা যাবে না। সোয়ুন অনেক মেহনতি একজন মেয়ে, সে অনেক সুন্দরভাবে সব কিছু গোছাতে পারবে, এটা আমি বিশ্বাস করি। আচ্ছা সোয়ুন, এক কাজ করো, যদি তোমার কোনো হেল্পের প্রয়োজন হয় আমাকে বলো। আর এখন চলো তো আমার সাথে, আমার কিছু ড্রেসের প্রয়োজন, তুমি যদি আমাকে দিতে তাহলে আমার ভালো হতো। আমি তোমার কোম্পানি থেকে ড্রেস নিতে চাই, আর ওইগুলো পরে আমি আমার পার্টি অ্যাটেন্ড করতে চাই। প্যারিসে তোমার ড্রেস অনেক ভালো চলে, সবাই তোমার ড্রেসের অনেক প্রশংসা করে। এদিকে আমরা ওই 3 ইনভেস্টারকে দেখতে পাই যে কিনা সেনের কাছে গিয়ে বসে। সেন যখন তাদেরকে জিজ্ঞাসা করে কি হয়েছে, তখন তারা এমনভাবে কথা বলে যে সেনের কাছ থেকেই তারা বিজনেস শিখেছে। সেনকে দেখে উৎসাহিত হয়ে তারা ব্যবসায় মনোযোগী হয়েছে, তারা লাভবানও হয়েছে। তখন সেন জানায় যে আমাকে যেহেতু এতটাই পছন্দ করেন, তাহলে কেন আমার ওয়াইফকে ডিস্টার্ব করছেন? আমার ওয়াইফের ব্যবসাটাকেও আপনারা একটু ভালোভাবে দেখেন। তখন তারা বলে, হ্যাঁ অবশ্যই। সিন পরিবর্তন হয়। প্রিন্সের ওয়াইফ অনেক সুন্দর একটি ড্রেস পরে আসে সোয়ুনের কাছে আর বলে, তোমার ড্রেসের কোয়ালিটি অনেক ভালো, আমার বিশ্বাস তুমি অনেক দূর যেতে পারবে। আমি ওই দিন যখন তোমার সাথে দেখা করেছিলাম তখনই বুঝতে পেরেছিলাম যে তোমার দ্বারা সব কিছু সম্ভব। তাই আর তোমাকে বলছি, পিছনে ফেরার কোনো কারণ নেই, তুমি সামনের দিকে এগিয়ে যাও। আমি আমার বান্ধবীদেরকে বলবো যে তোমার অনলাইন শপ থেকে ড্রেস অর্ডার করার জন্য। তখন সে বলে, অবশ্যই, দোয়া করবেন। তারপর সে তাকে বিদায় দিয়ে এখান থেকে চলে যেতে চাইলে তার সেনের সাথে দেখা হয়। সেন তখন তাকে জানায় যে আমি জানি তুমি আমার কাছ থেকে টাকা নিবে না, তবে আমি তোমাকে সাহায্য করতে চাই। এটা হয়তো আমার ভুল নয়, তাই না? আমি যদি তোমাকে সাহায্য করি তাহলে তো তোমার খারাপ লাগার কথা নয়। আমি জানি একটি কম্পিটিশন আছে, ওই কম্পিটিশনে যদি তুমি অংশগ্রহণ করো, তোমার ড্রেসের কোয়ালিটি সবাই দেখে, তাহলে তোমার ড্রেস ভালো চলতে পারে। আর এই কম্পিটিশনে তোমার ড্রেসের কোয়ালিটির উপর কথা উঠেছে। এই কম্পিটিশন যদি তুমি জিতে যাও তাহলে এই কোয়ালিটির উপর যে প্রশ্নটা আছে ওইটা চলে যাবে। তখন সে বলে, এটা তো অংশগ্রহণ করার সময় চলে গিয়েছে। সেন বলে, আমি অংশগ্রহণের জন্য আবেদন করে দিয়েছি, তোমায় চিন্তা করতে হবে না। তখন সে তাকে বলে যে সরি আর থ্যাংক ইউ আমাকে এতটা সাহায্য করার জন্য। সোয়ুন এখানে মোটামুটি ইমোশনাল হয়ে পড়ে। সে বুঝতে পারে সেন তাকে মন থেকেই সাহায্য করতে চায়, আর এটা তার জন্য প্লাস পয়েন্ট ছিল। তারা কোম্পানিতে কাজ করছিল তাদের নতুন ড্রেস নিয়ে, নতুন ডিজাইন কিভাবে তারা তৈরি করবে এই বিষয় নিয়েই চিন্তা করছিল। এদিকে তাদের একটি ড্রেস তৈরি হয়ে যায়। সবাই ড্রেসটি দেখার পর বলে ড্রেসটি নাকি অনেক সুন্দর। ডিজাইনার মেয়েটি তো খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ এটা তার স্বপ্ন ছিল, এতদিন পর পূর্ণ হতে যাচ্ছে। সবাই তারা ড্রেসের সাথে সুন্দর সুন্দর পোজ দিয়ে পিকচার উঠায়। সোয়ুন যখন অফিসে কাজ করছিল, অ্যাকাউন্টিং শাখার একটি মেয়ে এসে তাকে জানায় সে নতুন, তাই বিষয়গুলো সে বুঝতে পারছে না। তাকে বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার কথা বলে। সোয়ুন বুঝতে পারে অ্যাকাউন্টিং শাখায় যে ছেলেটি ছিল সে এখন আর নেই, তাই তার কাজ করতে অনেক বেশি কষ্ট হচ্ছে। তারপর তার মনে পড়ে যায় লুভেনের বয়ফ্রেন্ডের কথা, তাই সে লুভেনের কাছে যায় আর তাকে গিয়ে বলে, আচ্ছা তোর এক্স বয়ফ্রেন্ডের নাকি জব নেই, তুই যদি চাস তাকে কি আমাদের কোম্পানিতে জবে রেখে দিব, কারণ সে অনেক ভালো কাজ করে, আমার মনে হয় তাকে রেখে দেওয়া ভালো হবে। লুভেন বলে, রেখে দাও, তার জন্য এটা ভালো হবে, সে ছেলে হিসাবে খারাপ নয়। তারপর কুন্তাইকে ডেকে নিয়ে আসা হয়। কুন্তাই বলে যে আমার কাজ শেষ, আমি চলে যাচ্ছি। তখন সোয়ুন বলে, আচ্ছা তুমি যাওয়ার আগে আমি তোমাকে কিছু কথা বলতে চাই, তুমি কি আমাদের এখানে জব করতে চাও?
যদি করতে চাও তাহলে 3 মাস তুমি জব করে দেখতে পারো। যদি তোমার মনে হয় এখানে ভালোভাবে থাকতে পারবে তাহলে থাকবে, আর না হয় চলে যাবে। কুন্তাই অনেক বেশি খুশি হয়, কারণ তার একটি জবের অনেক বেশি প্রয়োজন ছিল। সে বলে, এত ভালো জব কি কেউ ছাড়তে চায়? আমি জবটি করতে রাজি। তারপরে আমরা দেখতে পাই তাদের কাছে একটি টেক্সট আসে। টেক্সটটি এমন ছিল যে তারা ওই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে না। আর এটা জানার পর তারা সবাই আপসেট হয়ে যায়। আর যারা এই কম্পিটিশনটি রেখেছিল তাদের সাথে যোগাযোগ করে। তারা জানায়, তোমাদের রেপুটেশন একদমই ভালো নয়, তাই আমরা চাইলেও তোমাদের কোম্পানিকে রাখতে পারবো না। ডিজাইনার মেয়েটি অনেক বেশি রেগে যায় আর উল্টাপাল্টা কথা বলতে চায়। তবে এখানে অন্যরা তাকে সামলে নেয়, কারণ এই বিষয় নিয়ে কথা বলা তাদের জন্য ঠিক নয়। এদিকে সেনও সব বিষয় জানতে পারে। তখনই সেনের জন্য ইন্টারভিউয়ের কল আসে। সেন বলে, তুমি ডাকো ইন্টারভিউয়ারদের, আমি ইন্টারভিউ দিব। ইন্টারভিউ নেওয়ার জন্য যে মহিলাটি এসেছিল সে তাকে প্রশ্ন করে, আচ্ছা আপনার ওয়াইফ যে নতুন বিজনেস ক্রিয়েট করেছে বা তার যে একটি কোম্পানি আছে, ওইটার বিষয়ে আপনি কি কোনো মতামত দিতে পারেন? তখন সে বলে, হ্যাঁ, আমার ওয়াইফ নিজের পায়ে দাঁড়াতে চায়, সে স্বাবলম্বী হতে চায়। আর সে যদি স্বাবলম্বী হতে চায় তাহলে বাধা দেওয়ার অধিকার তো আমার নেই, তাই না? কিন্তু হ্যাঁ, সে আমার কাছ থেকে কোনো ইনভেস্টমেন্ট নেয়নি। সে নিজের দমে পুরো কাজটি করেছে। তার কোম্পানি দাঁড় করিয়েছে সে নিজে। হ্যাঁ, আমি জানি তার কোম্পানির পিছনে মানুষ লেগে গিয়েছে, কারণ আমাদের কোম্পানির পিছনেও তো সেম ঘটনাই ঘটায়। তার কোম্পানি ছোট বলে সবার নজরে পড়ছে, তাই না? আমাদের কোম্পানি বড়, আমাদের কোম্পানির প্রোডাক্টও অনেকে নকল করে আমাদের কোম্পানির হিসেবে চালিয়ে দেয়। ঠিক তেমনভাবেই হয়তো আমার ওয়াইফের সাথেও ঘটনাটি এমন ঘটেছে, কিন্তু আমি তাকে বলেছি আমি সাইবার ক্রাইমের মামলা করব। সে আমাকে কোনো অ্যাকশন নিতে দেয়নি। তবে এমন না যে আমি পরবর্তীতে অ্যাকশন নিব না। যেহেতু এটা লাইভ টেলিকাস্ট হচ্ছিল, তাই সোয়ুন পুরো বিষয় দেখতে পারে। আর সে দেখার পর বুঝতে পারে সেন যা যা কথা বলেছে ঠিকই বলেছে। এখানে সে কিছুটা ইমোশনাল হয়ে যায়, কারণ তার হাজব্যান্ড তাকে সাপোর্ট করছিল, এটা তার জন্য অনেক কিছু। পরদিন সকালে সে অফিসে চলে আসে। আসার পর দেখতে পায় যে তার ইন্টারভিউ এতটাই ভাইরাল হয়েছে, সবাই তাদের এখানে পজিটিভ রিভিউ দিচ্ছে। যারা ড্রেসগুলো ফেরত দিতে চাচ্ছিল তারাই আবার তাদের ড্রেসগুলো নিয়ে নিচ্ছে। আবার তারা এটাও বলছে যে অর্ডার অনেক বেশি আসছে। এতগুলো অর্ডার দেখে তারা তো অনেক বেশি খুশি হয়ে যায়। প্রিন্সের ওয়াইফও ওই ড্রেসটি পরে একটি অ্যাওয়ার্ড ফাংশনে গিয়েছিল। এখান থেকেও তাদের ড্রেস অনেক বেশি অর্ডার হচ্ছিল। এটা দেখে সোয়ুন অনেক বেশি খুশি হয়ে যায় আর বুঝতে পারে তাদের কাজের গতি আরও বাড়াতে হবে। একটি লাইভ প্রোগ্রাম তাদের রাখতে হবে। এখানে তারা মডেল এবং ওই ডিজাইনার মেয়েটিকে দিয়ে একটি লাইভ প্রোগ্রাম রাখা হয়, যেখানে তারা বলে, আমাদের প্রোডাক্ট আমরা নিজেরাই তৈরি করি, আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো। আপনারা যারা বুয়া বলে আমাদের সম্বোধন করছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, এইসব করে কোনো লাভ হবে না। আমরা আমাদের মতো কাজ করেই যাব। আর আপনারা যদি কপি প্রোডাক্ট নিয়ে থাকেন আর আমাদের উপর দোষ চাপান তাহলে তো হবে না, তাই না? তাই আপনাদেরকে বলে রাখি, প্লিজ এমনটা করবেন না। ওই গোয়েন্দাটি তাদের লাইভ দেখতে পায়। লাইভ ভাইরাল হওয়ার পর তাদের কাজ আরও বেড়ে যায়। এদিকে সোয়ুনের কাছে কল আসে যে আপনারা চাইলেই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবেন, আমরা আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিচ্ছি। প্রিন্স আসে সেনের সাথে ডিল করতে। সেনের প্রিন্সের কথাবার্তা ভালো লাগে, তাই সে ডিলটি সাইন করে যায়। সিন পরিবর্তন হয়, আমরা ইমিংকে দেখতে পাই, যে কিনা লুভেনের সাথে দেখা করতে। তখনই তার দেখা হয়ে যায় কুন্তাইয়ের সাথে। কুন্তাই তাকে বলে, দেখো, তোমার ভুল ধারণা হতে পারে আমার সম্পর্কে। আমি শুধু অফিসে জব করি, তাছাড়া আর কিছুই না। লুভেনের সাথে আমার কোনো সম্পর্ক নেই, হয়তো সে এটা আগেই বলে দিয়েছে। তখনই এখানে লুভেন চলে আসে আর বলে, দেখো, আমি এই বিষয়টি তোমাকে আগে বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি। ইমিং বলে, সমস্যা নেই, ও আমাকে বলে দিয়েছে সত্যটা আর আমি তোমাকে বিশ্বাস করি। তাছাড়াও চলো আমরা আমাদের মতো সময় কাটাই। সিন পরিবর্তন হয়। এখানে র্যাম্প শো এর জন্য সবাই প্রস্তুত ছিল, সবাই মোটামুটি প্রস্তুত ছিল। তবে এখানে লুভেনের কিছুর কমতি মনে হচ্ছিল। সে মনে করছিল এখানে হয়তো ইমোশনাল কোনো টাচ নেই। সব কিছু তৈরি হওয়ার সত্ত্বেও তার এমন লাগার কারণ কী ছিল সে নিজেও বুঝতে পারছিল না। সে বুঝতে পারছিল না যে কিসের কমতি ছিল তার সব কিছুতে। সব কিছু তো সে নিজের হাতে করেছে, তাই না? তাহলে কিসের এত কমতি? তখনই তার কাছে সেন চলে আসে আর সেন বলে, কোনো কিছুর কমতি ফিল করছো, তাই না? তখন সে বলে, হ্যাঁ, আমার মনে হচ্ছে এখানে কোনো ইমোশনাল টাচ নেই।
তখন সেন বলে, আমি তোমাকে বলে দিচ্ছি, আমি তো এই বিষয়ে তেমন একটি ধারণা নেই, তবে বলি, আমি যখন বিল্ডিং তৈরি করি তখন আমার মনে হয় যে এখানে হয়তো ইমোশনাল কোনো টাচ নেই, কিন্তু যখন আমি শ্রমিক দিয়ে ভালোভাবে কাজ করাই নিজের কাছে থেকে, তখন মনে হয় এখানে হয়তো ইমোশনাল টাচ অ্যাড হয়েছে। তুমি এক কাজ করতে পারো, এখানে মনে করো ড্রেস কিভাবে এসেছে আমাদের এই জায়গা পর্যন্ত। তখন সে বলে, দাদি থেকে মা, মা থেকে আমাদের মধ্যে, পরবর্তীতে হয়তো আমাদের পরের জেনারেশনে যাবে। তখন সে তাকে আইডিয়া দেয়, বলে ছোট থেকে বড়কে নিয়ে আসো। তারপর সে সবাইকে ডাকে মিটিংয়ের জন্য। মিটিং রুমে যাওয়ার পর আমরা দেখতে পাই যে তাদের আলোচনা শেষ হয়ে যায়, আর এদিকে সিন কাট করে আমাদের লাইভ টেলিকাস্ট দেখানো হয়। এখন ছিল লুভেনদের পালা। লুভেনদের র্যাম শো শুরু হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই সয়ুনের দাদি, পিচ্চি বাচ্চা, মাঝারি বয়সের মহিলা সবাই ছিল, আর তাদের এটা একদম ট্রেডিশনালভাবে ফুটে উঠেছিল। সবাই তাদের কোম্পানির অনেক প্রশংসা করে। তারপর আমরা দেখতে পাই সবাই বসে খাবার খাচ্ছিল। তখন সয়ুন উঠে দাঁড়ায় আর বলে, আমার এই সব কিছুর পেছনে একজন মানুষ দায়ী। সবাই ভাবছিল সেনকে বলবে, তবে সে এখানে সেনের কথা না বলে হুমিংয়ের কথা বলে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। তার হুমিংয়ের কথা বলার কারণ ছিল তাকে হুমিং সব দিকেই হেল্প করেছিল। সেনকে সে সবসময় পাশে পায়নি, তবে সেন তাকে অনেক হেল্প করেছে, এটা ঠিক আছে, কিন্তু হুমিং তাকে টাকা পয়সা সব দিকেই হেল্প করেছে, তার সাথে পার্টনারশিপে ছিল। এখানে হুমিং তাকে জানায় যে আমাদের নতুন একটি প্রজেক্ট আছে, যেটা ছিল স্প্যানিশদের সাথে। তুমি কি স্পেন ভাষায় কথা বলতে পারো? তখন সে বলে যে না, আমি তো স্প্যানিশ ভাষায় কথা বলতে পারি না। তখন সে তাকে স্প্যানিশ ভাষা শিখিয়ে দিচ্ছিল, আর তাদের কথার বার্তায় বোঝা যাচ্ছিল যে আশেপাশে যে লোকজন আছে তারা এটা বুঝতে পারছে না। আর এটা দেখে আমরা দেখতে পাই সেনের অবস্থা তো খুবই খারাপ হয়ে যায়। তারা এইভাবে হাসতে হাসতে কথা বলছে, সেন এটা নিতে পারে না। সে এমনভাবে তার খাবারগুলো খাচ্ছিল, দেখে মনে হচ্ছিল সে হয়তো প্লেটটি পারলে ভেঙে দিত। ইমিং বিষয়টি লক্ষ্য করে, আর তখনই সে লুভেনকে জানায় যে এদেরকে আলাদা করার জন্য। তারপরই সে চলে যায় হুমিংয়ের কাছে আর গিয়ে আলাদা করার ব্যবস্থা করে। তার সাথে সে হাসতে হাসতে কথা বলতে শুরু করে, তাকে এখান থেকে সাইডে নিয়ে যায়। সয়ুন ভাবে সে সেনের সাথে কথা বলবে, কিন্তু সে সুযোগ খুঁজে পায় না। অফিসের দুইজন কলিগ তার সাথে গিয়ে কথা বলতে শুরু করে। এদিকে সেনও চাচ্ছিল সয়ুনের সাথে কথা বলতে, কিন্তু এই সুযোগটা তার হচ্ছিল না। ইমিং দেখতে পায় হুমিং এবং তার গার্লফ্রেন্ড ভালোভাবে কথা বলছে। এটা দেখে সে অনেক বেশি রেগে যায়, আর সে তার গার্লফ্রেন্ডের কাছে চলে যায়। সেন আর লুভেন একে অপরের দিকে তাকায় কথা বলার জন্য। তখনই এখানে লুভেনের বান্ধবী চলে আসে আর তাকে কংগ্রাচুলেশন জানায়, কারণ সে তার এত বড় সাকসেস খুঁজে পেয়েছিল। হুমিং তাকে একটি গেম খেলার কথা বলে, চলো সবাই মিলে গেম খেলি। আর গেম শুরু করবে সয়ুন। এখানে অনেক বেশি রেগে যায় সেন, আর সে বেরিয়ে যায়। তারপর আমরা ইমিংকে দেখতে পাই, যে কিনা বলে, আমাকে সেনকে একটু দেখতে দাও, আমি সেনের কাছে যাচ্ছি। তারপর সে আর সেন একটি রেস্টুরেন্টে বসে ড্রিঙ্ক করতে থাকে। এদিকে আমরা সয়ুনকে দেখতে পাই, সে একা একাই বসে ড্রিঙ্ক করছিল। সব কলিগ চলে যাওয়ার পরই সে একাই ছিল। তখন তার বোন লুভেন চলে আসে তাকে বাসায় নিয়ে যেতে। তখন সে উল্টাপাল্টা আচরণ করতে শুরু করে। এদিকে সেন বারবার সয়ুনকে কল করছিল। সয়ুনের জন্য সেন পাগলের মতো আচরণ করতে শুরু করে। আর এখানে আমরা সয়ুনকেও দেখতে পাই, সেও উল্টাপাল্টা আচরণ করছিল। তার বোন তাকে সামলাতেই পারছিল না। সে বারবার বলছিল সেন যেন আমাকে ডাকছে। তখন তার বোন বলে, কি আবুল তাবুল বকছিস, সেন তোকে ডাকবে কেন? তখন সে বলে যে এই রাস্তা তো আমার বাসার নয়, আমাকে আমার বাসায় নিয়ে যা, আমি তোকে আমার বাসার অ্যাড্রেস দিচ্ছি। এইভাবে সে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। তার বোন তাকে কন্ট্রোলই করতে পারছিল না। সে শুধু বলছিল, আমি আমার বাসায় যাব, আমাকে অন্য কোনো বাসায় নিয়ে যাবি না। সিন পরিবর্তন হয়। সকালবেলায় যখন তারা ঘুম থেকে ওঠে, তখন দেখতে পায় একে অপরের সাথেই রয়েছে। সেন আর লুভেন একে অপরের দিকে হালকা তাকিয়ে ঘুমিয়ে পড়ে। তারা মনে করে হয়তো এটা তাদের কল্পনা বা স্বপ্ন। কিছুক্ষণ পর যখন তাদের মনে পড়ে যে সত্যিই কি আমি তার সাথে আছি, তারা যখন একে অপরের দিকে তাকায় তখন চিৎকার দিয়ে ওঠে আর বলে, ভালো হয়েছে কেউ দেখতে পায়নি, এখান থেকে তাড়াতাড়ি চলো। তখনই আমরা শুনতে পাই বাহিরে ছিল লুভেন আর ইমিং। ইমিং তাদেরকে বলে, আমরা বাহিরেই আছি, বেরিয়ে আসো, তোমরা কাল রাত কী কী করেছো এইসব বলার জন্য আমরা অপেক্ষা করছি। সিন পরিবর্তন হয়। আমরা দেখতে পাই গতকাল রাতে ইমিং যখন সেনকে বাসায় নিয়ে আসে, তখনই লুভেন বাসায় নিয়ে আসে সয়ুনকে। সয়ুন বাসায় আসার পরই সে বলে, আমি বমি করব।
এই কথা বলে সে বাহিরের দিকে যেতে শুরু করে। সেনকে দেখে সে বলে, ওই শালা তুই কে রে? তুই আমার বাসায় কি করছিস? তুই সেন না, তুই আমার বাসায় কেন এসেছিস? এইসব বলে সে তার সাথে ঝগড়া শুরু করে দেয়। সেন বলে এটা আমার বাসা, আর সে বলে সেটা তার বাসা। এইভাবে তাদের ঝগড়া চলতে শুরু করে। তাদের এই ঝগড়ার কথা শুনে তারা নিজেরাই হতভম্ব হয়ে যায়। তখন তারা বলে যে তোমাদের ঝগড়ার আরও শুনবে? যদি শুনতে চাও আমরা বলতে পারি, আমাদের কোনো প্রবলেম নেই। তারপর তো সেন তোমাকে কোলে উঠিয়ে ব্যায়াম করতে শুরু করে। তখনই আমরা বলি যে না, এইসব করো না প্লিজ, তোমরা এইসব বন্ধ করো। দুইজন নেশার ঘুরে আছো, হয়তো পড়ে যেতে পারো। তখনও তারা থামে না। এখানে তারা উল্টাপাল্টা কাজ করতে শুরু করে। এখানে সেন তাকে বলে যে আমি তোমাকে অনেক বেশি মিস করেছি, তুমি চলে এসেছো, আমি তোমাকে ডাকলাম তুমি শুনলে না। তখন সে বলে হ্যাঁ আমি শুনেছি তো, শুনেছি বলেই চলে এসেছি। তারপর সে রুমের আশেপাশ দেখতে শুরু করে। এখানে দুইজন পালানোর চেষ্টা করে, কিন্তু তারা আবারও ভাবে যদি এদেরকে রেখে চলে যায়, এরা যদি উল্টাপাল্টা কিছু করে বসে। তখন সে এখানে একটি পিটের পেন্টিং দেখিয়ে বলে এটা কার পেন্টিং? এখানে তো আমাদের বিয়ের ছবি ছিল তাই না? তারপর সেন তার শার্ট খুলে তার পিঠ দেখিয়ে বলে এটা আমার পিটের পেন্টিং, তুমি কি দেখে চিনতে পারছো না? আচ্ছা আমি তোমাকে দেখাই। তারপর সে এখান থেকে পেন্টিংটি সরিয়ে দেয় আর দেখতে পায় তাদের বিয়ের ছবি। বিয়ের ছবি দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে আমি তো ভেবেছিলাম এটা তুমি সরিয়ে দিয়েছো। দুইজন ভাবে যে এদেরকে কিভাবে সরানো যায়, এদের আলাদা করে দেওয়া উচিত। তাদেরকে কি আলাদা করবে, এখানেই তারা কিস করতে শুরু করেছিল। তারপর তারা দুইজন টানতে টানতে এদেরকে আলাদা সরিয়ে আনে আর বলে তারপর তোমাদেরকে আমরা রুমে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের পক্ষে তোমাদের কন্ট্রোল করা সম্ভব ছিল না। এখানে দুইজনই অনেক লজ্জা পায়। তখন ইমিং বলে কি করব বলো, আমরা বিরক্ত হয়ে পড়েছিলাম তোমাদের উপর, যা আচরণ শুরু করে দিয়েছিলে আমরা এইসব বলার জন্যই তখন পর্যন্ত ছিলাম। আচ্ছা এখন বলা শেষ, আমরা চলে যাই। এই কথা বলে তারা দুইজন এখান থেকে চলে যায় তাদের দুইজনকে রেখে। এখানে সোয়ন তাকে বলে অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে, আমার অফিসে চলে যাচ্ছি। তখন সেন বলে এতক্ষণ যখন ছিলে তাহলে খাবারটা খেয়েই যাও, খাবার খেয়ে না হয় বেরিও। তারপর আমরা দেখতে পাই তারা দুইজন গল্প করছিল। যখন সেন তাকে কিস করতে চায় তখনই এখানে তার মা চলে আসে, আর মাকে দেখে তারা একদমই স্টপ হয়ে যায়, কোনো কথা বলে না। আবারও যখন সে নিজেকে ফ্রি মনে করে তখন এখানে মা চলে আসে আর বলে তোদেরকে একসাথে দেখে আমার অনেক বেশি ভালো লাগছে, আমি এটা কল্পনাও করতে পারিনি। তখন একে অপরকে বলে যে না আসলে আমরা কিছুই করিনি, আমরা তো নর্মালি কথা বলছিলাম আন্টি। তখনই সে বলে আচ্ছা যাই হোক, তোমরা নর্মালি কথা বলো আর যাই বলো, এইসব আমার দেখার বিষয় না, চলো দুইজন খাবার খাবে, খাবার খাওয়ার পর না হয় চলে যেও। তারপর তিনজন মিলে যখন খাবার খায় তখন তার মা তাকে বলে আচ্ছা এক কাজ কর, আমি তো একটি পার্টি রেখেছি, এখন পার্টি একা সামলাতে পারবো না, তুমি কি আমাকে হেল্প করবে? তখন সয়ুন রাজি হয়ে যায়। তারপর তারা দুইজন গাড়ি করে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। তারা দুজন স্পেন কোম্পানি নিয়ে কথা বলছিল। তখন সে বলে স্পেন কোম্পানির সাথে আমার একটি মিটিং আছে, তুমি যদি যেতে তাহলে আমার জন্য অনেক ভালো হতো। তখন সে বলে আচ্ছা আমি তো অবশ্যই যাব, ওনাদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক, আমার ওনাদের সাথে কথা বলতে অনেক ভালো লাগে। তখন সেন বলে আচ্ছা তাহলে ঠিক টাইমে চলে এসো। তখন সে বলে তাহলে তুমি কি ড্রিঙ্ক করবে? তখন সেন বলে হ্যাঁ ড্রিঙ্ক তো একটু করব, কিন্তু বেশি করব না। সিন পরিবর্তন হয়, আমরা তাদের দুই বোনকে একসাথে বসে কাজ করতে দেখতে পাই। তাদের কাজের সময় একটি লোক তাদেরকে ইনভাইট করে যায় তাদের সব ভিজিট করার জন্য। তখন তারা বলে অবশ্যই আপনার সব আমরা ভিজিট করব। তখন লোকটি তাদেরকে একটি কার্ড দিয়ে যায়। সোয়ুন যেভাবে তার কোম্পানিকে চালাতে চাচ্ছিল ঠিক তেমনভাবেই তার কোম্পানি চলছিল, এই জন্য সে অনেক বেশি খুশি ছিল। তাদের দুইজন ওয়ার্কার এসে তাদেরকে বলে আপনারা কি ডিনারে যাবেন? তখন সোয়ন বলে আমার একটি প্রোগ্রাম আছে। তখন লুভেনও বলে আমারও প্রোগ্রাম আছে। এই কথা বলে দুইজন চলে যায়। এদিকে আমরা স্পেন কোম্পানির লোকদেরকে দেখতে পাই, তারা অলরেডি চলে এসেছিল। পিছন থেকে কেউ যেন তাদের পিকচার উঠাচ্ছিল, সেন এটা খেয়াল করে, কিন্তু সেন তাদেরকে কিছু বলতে পারে না। তখনই এদিকে সোয়ুন আসছিল। সোয়ুনের কাছে ওই এজেন্টের কল আসে। এজেন্ট তাকে কল করে জানায় যে আচ্ছা তুমি কি ওই মিটিংয়ে যাচ্ছ? মনে রেখো সেন কিন্তু তোমাকে ব্যবহার করছে, সে অনেক ভালো অ্যাক্টিং করে, আশেপাশে ফটোগ্রাফার লাগিয়ে রেখেছে যাতে তোমার পিকচার উঠাতে পারে, আর সে এটা প্রমাণ করতে চায় তোমার সাথে তার সম্পর্ক অনেক ভালো। সে যদি এটা প্রমাণ করতে পারে এটা তার জন্য প্লাস পয়েন্ট। সে ওই স্পেন কোম্পানির জন্য যে ডিলটি সাইন করতে চেয়েছিল ওইটা সে সাইন করতে পারবে, তাই তুমি একটু সতর্ক থেকো।
তোমার জন্য এটা একদমই উচিত নয়। তোমার তো নিজস্ব কোম্পানি আছে, তাই না? তাহলে কেন তুমি তার কোম্পানিতে সময় নষ্ট করতে যাচ্ছ? সে এখানে কোনো কিছুই বুঝতে পারে না, তবে কলটি কেটে দেয়। যখন সে হোটেলের দিকে যাচ্ছিল তখন সে লক্ষ্য করে ফটোগ্রাফার তার ফটো ওঠাচ্ছে। তখন সে মনে করে হয়তো সেন আসলেই এইসব নাটক করছে। এইসব চিন্তা করে তার মনটা খারাপ হয়ে যায়। তারপর সে তার মুড ঠিক করে চলে যায়। মুড ঠিক করে চলে গেলে এখানে আমরা সেনকে দেখতে পাই, যে কিনা তার সাথে কথা বলার চেষ্টা করছে। তবে সোয়ন তার সাথে কোনো কথা বলে না। সোয়ন কথা না বলেই বলে যে আমি আপুর সাইড দিয়ে বসবো। আমার আপুর সাইড দিয়ে বসতে অনেক ভালো লাগে, ওনার সাথে গল্প করার জন্যই আমি এসেছি। এখানে তারা গল্পগুজব নিয়ে বিজি ছিল। তখন মহিলাটি জিজ্ঞাসা করে, তোমরা কি হ্যাপি আছো? সোয়েন বলে, হ্যাঁ আমি হ্যাপি আছি, তবে ঘটনা হচ্ছে উনি আমার কাছ থেকে অনেক কিছু গোপন করে গিয়েছে, যেগুলো আমাকে কষ্ট দিয়েছে। তবে এখন আমরা রিল্যাক্সে আছি। সেন বুঝতে পারে যে ঘটনা কোনো কিছু ঘটেছে। এই কোম্পানির লোকজন চলে গেলে লুভেন তার হাত ধরেছিল, কিন্তু সে তার হাত ছেড়ে দেয়। তখন সে জিজ্ঞাসা করে কি হয়েছে সোয়ুন। সোয়ুন তাকে বলে যে তুমি আমাকে ব্যবহার করছো, এটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু এতটা ব্যবহার করবে কল্পনাও করতে পারিনি। আমি তোমাকে সব কিছুতেই সাহায্য করেছি, কিন্তু তুমি আমাকে সবসময় ধোঁকা দিয়ে এসেছো। আমার পিকচার উঠানোর দরকার কি ছিল? তখন সে বলে, কি বলছো? আমি তোমার পিকচার কেন উঠাতে যাব? আমি এমন কোনো কাজই করিনি। তখন সে বলে, তাহলে কি করেছো বলো? আমি তো দেখেছি ফটোগ্রাফার আমার পিকচার উঠিয়েছে। তখন সে তার অ্যাসিস্ট্যান্টকে ডাক দিয়ে বলে যে ফটোগ্রাফারকে নিয়ে আসতে। ফটোগ্রাফারটিকে নিয়ে আসলে ফটোগ্রাফারটি কার জন্য এসেছে এটা সে বলে না। সে বলে যে এটা বললে আমার অবস্থা থাকবে না, তাই সে এখান থেকে তাকে চলে যেতে বলে। তখন সোয়ন বলে, বিষয়টা আমি বুঝলাম। আসলে হয়তো তোমার পিছনে কেউ লোক লাগিয়ে দিয়েছে, যাতে তোমার কোনো কিছু ঠিকঠাকভাবে তুমি না করতে পারো। এটার পিছনে কে আছে আমি বলতে পারবো না। সেন বলে, আমিও জানি, কিন্তু এটা কোনো এক কোম্পানি করাচ্ছে, কিন্তু কোম্পানির পিছেও যে লোক আছে এটাও আমি ভালো করে জানি, কিন্তু কে আছে এটা বলতে পারবো না। তবে আমাদের এখন সাবধানেই থাকা উচিত। আর দেখো, আমি তোমার কোনো ক্ষতি চাই না, তোমার কোম্পানিকে আমি কখনোই ক্ষতি করতে চাইবো না, তাই আমি চাইবো তুমি সাবধানে থেকো। সোয়ন তার কথার কোনো জবাব না দিয়ে এখান থেকে সে চলে যায়। সেন তার সিকিউরিটিকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমাকে দেখতে কেমন লাগে? তখন সে জানায় তাকে দেখতে অনেক স্মার্ট লাগে। তখন সেন বলে, আমাকে যদি দেখতে স্মার্টই লাগে তাহলে কেন সোয়ান আমাকে পাত্তা দেয় না? তখন সে বলে, আপনাকে কে বলেছে পাত্তা দেয় না? সে তো আগেই আপনাকে পাত্তা দিত, ভালোবাসতো বলেই তো বিয়ে করেছিল, তাই না? আপনাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়েছে বিভিন্ন কারণে। আচ্ছা এইসব বাদ দেন, আমি একটি জায়গা চিনি, ওই জায়গায় আপনাকে পাঠিয়ে দিচ্ছি, যেই জায়গায় সোয়ন ম্যামও যাচ্ছেন। তখন সে বলে, এক্ষুনি টিকিট কাটো, আমি এক্ষুনি যাব। পরদিন আমরা দেখতে পাই সে ওই জায়গায় চলে আসে, সাথে আমরা সোয়ুনকেও দেখতে পাই। সোয়ুন এখানে ঘুরতে এসেছিল, তাই তার একজন গাইডলাইন ছিল। সে এখানে মূলত তার কাজের জন্যই এসেছিল। সে তার ড্রাইভার শেখার জন্য এই জায়গাটিতে এসেছিল। এখানে নাকি একজন ফেমাস ড্রাইভার স্যার থাকেন। তারপর সে দেখতে পায় একটি বাইকে কিছু কাপড় বা কিছু বেলুন টাইপের। তখন সে বুঝতে পারে এটা তো আমার পরিচিত মনে হচ্ছে, তাই সে ওই রেস্ট হাউসে চলে যায়। রেস্ট হাউসে যাওয়ার পর সে দেখতে পায় যে এখানে অনেকগুলো কাপড় রাখা আছে, আর কাপড়গুলো অনেক সুন্দর ছিল, কাপড়গুলো তার ভালো লাগে। তখনই আমরা এখানে সেনকে দেখতে পাই। সেনকে দেখে সে তো অবাক হয়ে যায়, আর সে ভাবতেও পারেনি সেন এখানে আসবে। তখন সেনও তাকে দেখে এমন ভাবে নাটক করে যে সে এখানে ইচ্ছে করে আসেনি, সে এখানে তার কাজের জন্য এসেছে, কিন্তু তার দেখা হয়ে গেল সোয়ুনের সাথে। এখানে টিচার তাদেরকে বলে যে তোমরা যদি ড্রাই ওয়াশ করতে চাও তাহলে টিম আপ করে নাও। দুই বান্ধবী এক টিমে ছিল, তবে সোয়ুন কার সাথে টিম আপ করবে এটা ছিল দেখার বিষয়। সোয়ুন চিন্তায় পড়ে যায় সে কার সাথে টিম আপ করবে। তখন এখানে একজনই বেঁচে ছিল, সে হচ্ছে সেন। তারপর তারা ড্রাই ওয়াশ কাজ কমপ্লিট করে। এখানে টিচার আসে আর তার ড্রাই ওয়াশ দেখে অনেক প্রশংসা করে। সিন পরিবর্তন হয়। সেন যখন তাকে দেখে পালাচ্ছিল তখন সোয়ুন তাকে জানায়, কোথায় পালাচ্ছ? পালিয়ে কিন্তু লাভ হবে না, আমি তোমাকে ধরে ফেলবো, কারণ তুমি আমার পিছু করছো, এটা আমি খুব ভালো করেই জানি। সেন বলে, না এটা তোমার ভুল ধারণা। তখন সে বলে, ভুল ধারণা হোক আর যাই হোক, তুমি আমার পিছু করছো এটাই সত্য। তখন সে বলে, আচ্ছা তাহলে আমি চলে যাই, তখন তুমি থাকো আর যাও, এতে আমার কিছু যায় আসে না। তারপর তার বড় বোনের কল আসে তার কাছে। সে কলটি রিসিভ করে তার সাথে কথা বলতে শুরু করে। লুভেন তাকে জানায় তার দিন কেমন কাটছে। সোয়ুন তখন বলে, দিন ভালোই কাটছে, কিন্তু ঘটনা হচ্ছে এখানে সেন রয়েছে।
লুভেন যখন কাজ করছিল তখন তার কাছে লিনতাও আসে আর তাকে বলে আমাদের কিছু বিল পেন্ডিং রয়েছে, ওইগুলো তো দিতে হবে। তখন সে জানায় কিসের বিল, কোন বিলগুলোর কথা তুমি বলছো। তখন সে তাকে কিছু ফাইল দেখিয়ে বলে যে এই বিলগুলোর কথা আমি বলছিলাম। তখন সে বুঝতে পারে যে তার আসলেই অনেকগুলো বিল দেওয়ার বাকি রয়েছে আর ওই টাকাগুলো সে এখনো পরিশোধ করতে পারেনি, কারণ তাদের ফ্যাশন ডিজাইনের কাজ ভালো চলছে না আর এগুলো সে তার কোম্পানির জন্যই কিনেছিল। এখানে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে লুভেন। তখন লিনতাও তাকে বলে চিন্তার কোনো কারণ নেই, সে ম্যানেজ করে নিবে। তখনই আমরা দেখতে পাই লুভেনের বয়ফ্রেন্ড হিমিং চলে আসে আর তাকে এসে বলে যে আজ আমার কাজ কম ছিল তাই চলে এসেছি, ভাবলাম তোমার সাথে কিছু সময় কাটাই। তারপর তারা বেরিয়ে যায়। সিন পরিবর্তন হয়, আমরা সোয়ুনকে দেখতে পাই। সে ড্রাই ওয়াশের যে ট্রেনিং ছিল ওইখানে চলে যায় আর এখানে গিয়ে টিচারের সাথে কথা বলে। টিচার তাকে অনেক কিছু শিখিয়ে দেয়। যখন সে দেখতে পায় সেন এখানে আসেনি, তারপর সে একটি জায়গায় গিয়ে সেনের সম্পর্কে তথ্য নেয় আর জানতে পারে সেন অনেক বছর যাবৎ এই জায়গায় আসে। কিছুক্ষণ পর আমরা সেনকে দেখতে পাই, সে একটি জায়গায় বসা ছিল। তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে স্যার, এখানে বসে আছেন কেন। সোয়ুন মনে করছে সে হয়তো তাকে ফলো করছে। তখন তার মনে পড়ে যায় তার একটি রিহার্সেল রয়েছে, তাই সে ওই রিহার্সেলের জন্য চলে যায়। আর এখানে সেন এখানে মন দিয়ে তার অ্যাক্টিং করছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে একজন প্রফেশনাল অ্যাক্টর, কিন্তু এখানে সে রোলটি করছিল এটি এটি একটি সাধারণ রুল ছিল, তাই তার এই রুলটি ভালো লাগে না। কিছুক্ষণ পর সে এখানে সোয়ুনকে দেখতে পায়। সোয়ুনকে দেখার পর তার মন খারাপ হয়ে যায়, সে ভাবে হয়তো সোয়ুন তার মজা নেওয়ার জন্য এখানে এসেছে। তারপর সে ওই অ্যাক্টিং ছেড়ে এখান থেকে চলে যায়। অ্যাক্টিং ছেড়ে সে চলে যাওয়ার পর সোয়ুনের সাথে কথা বলে। সোয়ুন তাকে জানায় তোমার অ্যাক্টিং পছন্দ, এটা তো আমি জানতাম না। তখন সে বলে অ্যাক্টিং তার অনেক আগে থেকেই পছন্দ আর সে এখানে সোয়ুনের জন্য আসেনি, তার কাজে এসেছে। এই জায়গাটি তার অনেক বেশি ভালো লাগে আর ড্রাই ওয়াশের কাজ তার শেখার অনেক ইচ্ছে ছিল অনেক আগে থেকেই। তারপর সোয়ন তাকে বলে যে আচ্ছা তাহলে তুমি তোমার মতো কাজ করো আর আমি আমার মতো সময় কাটাচ্ছি। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। পরদিন সকালে তারা দুইজন ওই মহিলাটির সাথে দেখা করতে চলে আসে যে তাদেরকে এই বিষয়ে শিক্ষা দিত। টিচারটি বলে আমার এক্স হাজব্যান্ড ভালো আর্টিস্ট ছিল, সে অনেক ভালো আর্ট করতো আর আমি ড্রাই ওয়াশ অনেক ভালো পারতাম। দুইজন মিলিয়ে আমরা ভালোই কাজ করতে পারতাম, কিন্তু এখন আমাদের আর কাজ হচ্ছে না। ডিভোর্সের পর সে আমার সাথে কাজ করতে চায়নি। তারপর তারা দুইজন চলে যায় ওই লোকটির সাথে দেখা করতে। লোকটিকে যখন তারা এই বিষয়ে প্রস্তাব করে তখন লোকটি রাজি হয় না। সে জানায় সে এইসব কাজ করতে পারবে না, তাই তাদের দুইজনকে এখান থেকে তাড়িয়ে দেয়। দুইজনকে তাড়িয়ে দেওয়ার পর আমরা দেখতে পাই যে আজ সোয়ুনের অবস্থা খুবই খারাপ ছিল। সেন বুঝতে পারে সোয়ুন অনেক কষ্ট পেয়েছে, কারণ তার এই কাজটা করা জরুরি ছিল। তারপর তারা টিচারের সাথে কথা বলে। টিচার তখন জানায় তার হাজবেন্ডের সাথে তার অনেক বড় ঝামেলা হয়েছে, যার কারণে তার হাজবেন্ড এখন রাজি হচ্ছে না। হয়তো পরবর্তীতে ঠিক হলে হতেও পারে। এদিকে আমরা লুভেনকে দেখতে পাই, তার শরীর খারাপ ছিল। তখন তার কাছে লিনতাও আসে আর তাকে জিজ্ঞাসা করে তার কি কোনো ওষুধের প্রয়োজন। তখন সে জানায় তার নাকি কোনো ঔষধের প্রয়োজন নেই। তখন সে বলে তাহলে তুমি এক কাজ করো, সোয়েনকে বলে দাও চলে আসার জন্য। তখন লুভেন বলেন না, সে যখন একটি কাজে গিয়েছে তাকে কাজ সম্পূর্ণ করে আসতে দাও, তার আসার প্রয়োজন নেই। তারপর তার জ্বর মেপে বলে তোমার এত বেশি জ্বর, তারপরও তুমি কাজ করছো, তুমি এইসব রেখে দাও, রেস্ট করো। তখন সে বলে আচ্ছা আমি রেস্ট করব, এই বিষয়গুলো নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। লুবেন তার ফোন অফিসে রেখে গিয়েছিল, তাই সে চিন্তা করে তার ফোনটি নিয়ে যাবে। ফোনটি সে যখন নেয় তখন দেখতে পায় হিমিং কল করেছিল, তাই সে হিমিং এর কল রিসিভ করে আর তার সাথে কথা বলে। সে বলে লুভেন অনেক অসুস্থ ছিল, তাই তাকে আমি বাসায় পৌঁছে দিয়েছি। হিমিং অনেক চিন্তিত হয়ে পড়ে আর তার বাসার সামনে চলে আসে। তারপর সে তাকে ফোন দিয়ে বলে এই নাও তার ফোন, আর আমি তাকে ঔষধ দিয়ে দিয়েছি। তুমি মনে করতে পারো যে হয়তো আমি তার কাছে আসি তাকে ভালোবাসি বলে, না এমন কিছু নয়, আমি কলিগ হিসেবে তার খেয়াল রাখি। তারপর সে তাকে ধন্যবাদ দিয়ে এখান থেকে চলে যায়। এদিকে আমরা সোয়ুন এবং সেনকে দেখতে পাই, যে কিনা ওই মাস্টারের বাসায় আবারও যায়। তাকে গিয়ে জানায় যে আপনি যদি আমাদের সাথে কাজ করেন তাহলে অনেক বেশি ভালো হতো। প্লিজ আপনি আপনার আইডিয়াগুলোকে আর চেপে রাখবেন না। আপনার ট্যালেন্ট আপনি যতই চেপে রাখুন, আপনার ট্যালেন্ট সামনে চলেই আসে। আপনি অনেক ভালো কাজ করেন আর এটা এআই এর যুগ। আপনি যদি কাজগুলো ভালো
ভালোভাবে করতে পারেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি বিজনেস দাঁড় করাতে পারবেন। সে বলে আমার বিজনেসের প্রয়োজন নেই। একথা বলে দরজা লাগিয়ে ফেলে। তারপর এখানে ২ জন আবারও আপসেট হয়ে যায়। সেন তাকে একটি সুন্দর জায়গায় নিয়ে যায়। বলে আমি তোমাকে একটি জায়গায় নিয়ে যাব। আশা করি জায়গাটি তোমার ভালো লাগবে। আমি যখন ছোট ছিলাম তখন এই জায়গায় খুব বেশি আসতাম। আমার মা এখানে আমাকে সর্বপ্রথম জড়িয়ে ধরেছিল। যার কারণে জায়গাটি আমার কাছে এতটাই স্পেশাল। কারণ আমার মা কখনোই আমাকে সময় দিতে পারেনি। সে কাজে বিজি থাকতো। আর আমি একা একাই বড় হয়েছি। তারপরের কাহিনী মোটামুটি তো তুমি জানো। তারপর সে পাথর ছুঁড়তে শুরু করে পানিতে। এটা দেখে সোয়ুনের অনেক বেশি ভালো লাগে। তাই সে সেনের পিকচার উঠিয়ে রাখে। তারপর তারা ২ জনই পাথর দিয়ে খেলতে শুরু করে। এখানে সোয়ুনও তার সাথে বাচ্চাদের মতোই খেলছিল। তাদের ২ জনকে দেখে মনে হচ্ছিল আসলেই তারা বেস্ট কাপল। সোয়ুন একটি দোকানের কাছে যায় আর গিয়ে একটি স্কার্ফ নিয়ে বলে স্কার্ফটি অনেক সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। দোকানের মালিকটি বের হয়ে বলে হ্যাঁ, স্কার্ফগুলো অনেক সুন্দর, তোমার পছন্দ অনেক সুন্দর। তখন সে বলে আন্টি যদি আপনি কিছু মনে না করেন আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আসলে আমি নতুন বিজনেস শুরু করেছি। তাই আমার এইসব সম্পর্কে তেমন কোনো ধারণা নেই। আপনি যদি আমাকে কিছু বলতেন তাহলে আমি অনেক উপকৃত হতাম। মহিলাটি বলে, "অবশ্যই, আমি যা, যা জানি আমি তোমাকে সব বলব।" তারপর তারা ২ জন বসে, বসে কথা বলছিল। এখানে মহিলাটি তাকে অনেক কিছু জানায়। তারপর সোয়ন তাকে মাস্টারের কথা বলে। মাস্টারের কথা শুনে মাস্টারের ওয়াইফ অনেক বেশি চেতে যায়। আর সে বলে, "তার মানে তুমি সবকিছু জেনে শুনে আমার কাছে এসেছো? আমাকে নিয়ে মজা নেওয়ার জন্য? আমি তোমাকে কোনো বিষয়েই আর হেল্প করতে পারব না। কারণ আমি উনার বিষয়ে কথা কিছুই শুনতে চাই না। উনার আর আমার সম্পর্ক অনেক বছর আগেই শেষ। তাই আমি উনাকে পছন্দ করি না, উনার বিষয়ে কিছু শুনতে চাই না।" এই কথা বলে মহিলাটি অনেক বেশি রেগে উঠে চলে যায়। সাথে তার মাথার হেয়ার ক্লিপটিও পড়ে যায়। এখানে মহিলাটি যখন হেয়ার ক্লিপ ফেলে গিয়েছিল সে এই বিষয়েও জানতো না। সেন তখন তাকে কল করে জিজ্ঞাসা করে কি হয়েছে। সোয়েন তাকে আনসার দেয় যে কোনো কিছুই হয়নি। সে কিছু করতে পারেনি, সবকিছু লস হয়েছে। তখন সে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি চলে আসো, তোমাকে বলে দিচ্ছি। তখন সে দেখতে পায় মহিলাটির হাজবেন্ড সবসময় তার এক্সিবিশন দেখার জন্য যায়, কিন্তু তার সাথে সরাসরি কখনোই কথা বলে না। আর যেহেতু সে এক্সিবিশন দেখতে চায় তাহলে তার ওয়াইফের প্রতি তার ভালোবাসা এখনো রয়েছে। যদি আমরা দুইজনকে দেখা করাতে পারি হয়তো তাদের ভালোবাসাটা ফিরে আসতে পারে, তাদের সংসার টিকে যেতে পারে। তখন সোয়ুন বলে সংসার তো অনেক আগেই উনাদের ভেঙে গিয়েছে, তাহলে ঠিক হওয়ার আর কি আছে? হয়তো উনারা যদি একসাথে হন তাহলে কাজ করতে পারবেন অনেক ভালো। এটাই তো, তাই না? তখন সেন বলে হ্যাঁ, তাহলে তোমারও প্রফিট ভালো হবে, আমারও হবে। তখন সে বলে প্রফিটের জন্য কাজটি করলে কেমন হয়ে যায়? মন থেকে কাজ করি উনাদের মিলানোর জন্য। তাহলেই আমার মনে হয় ভালো হবে। তারপর আমরা সোয়ুনকে দেখতে পাই যে কিনা মহিলাটির কাছে যায় আর তাকে গিয়ে বলে এটা নাকি তার হাজবেন্ড তাকে দিয়েছে আর হাজবেন্ড তাকে বলেছে দেখা করার জন্য। এই কথা বলে সে আবার সেনের কাছে যায়, সেনকে জিজ্ঞাসা করে সে কি ঠিকঠাক ভাবে বলতে পেরেছে। তখন সে বলে কাজ তো হয়ে যাবে মনে হচ্ছে, আমি ঠিকঠাক মতোই কাজ করেছি, তবে দেখি কি হয়। সে গিয়ে লোকটিকে তার মতো করে পটানোর চেষ্টা করে। তার মতো করে পটিয়ে ওই জায়গায় আসতে বলে যে জায়গায় তাকে আসার কথা বলা হয়েছিল। ২ জনেই তাদের প্ল্যান অনুযায়ী কাজ করে। তারা তাদের প্ল্যান সাজায় ওই জায়গার জন্য। ২ জন যখন ওই জায়গাটিতে পৌঁছায় তখন একে অপরকে দেখে অনেক বেশি রেগে যায়। তখন মহিলাটির হাসব্যান্ডকে মহিলাটি বলে, "তুমি এখানে কি করছো?" তখন মহিলাটির হাসব্যান্ড বলে, "তুমিই তো আমাকে ডেকেছো দেখা করার জন্য।" তখন মহিলাটি তাকে উত্তর দেয়, "আমি তোমাকে দেখা করার জন্য ডেকেছি? এটা কখনোই হতে পারে না।" মহিলাটি রেগে মেগে এখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই ২ জন ২ দিকে ছুটতে শুরু করে। সোয়ুন ছুটতে শুরু করে ওই মহিলাটির পিছনে আর সেন শুরু করে ওই পুরুষটির পিছনে। তারা ২ জন গিয়ে ২ জনকে কন্ট্রোল করার চেষ্টা করে। সেন লোকটির কাছে গিয়ে বলে, "আপনার ওয়াইফ এখনো আপনাকে পছন্দ করে, আপনাকে ভালোবাসে, আপনার সাথে থাকতে চায়। কিন্তু কেন আপনি বুঝতে চাচ্ছেন না?" তখন সে বলে, "সে আমাকে পছন্দ করে না, আমি খুব ভালো করে জানি। তাকেও আমি পছন্দ করি না। যদি সে আমাকে পছন্দ করতো এতদিনে আমার কাছে ফিরে আসতো। আর আমি যদি পছন্দ করতাম অবশ্যই ফিরে যেতাম।" তখন সেন বলে, "দেখুন, আপনার লাইফের মতো আমার লাইফেও হয়েছে। আমি আমার ওয়াইফকে ছেড়ে দিতে চেয়েছিলাম। আসলে ছাড়ার পুরো প্ল্যানিংই করে রেখেছিলাম। কিন্তু যখন আমি বুঝতে পারি যে আমার ওয়াইফ আমাকে অনেক বেশি ভালোবাসে আর তাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ, তখন থেকেই আমি শুরু করে দেই আবারও তার পিছে ঘুরা।
আমি তাকে পটানোর জন্য এমন কোনো কাজ নেই করিনি। আমার লাইফে যতটুকু সম্ভব হয়েছে আমি তাকে পটানোর জন্য অতটুকুই করেছি। এদিকে আমরা ওই মহিলাটিকে দেখতে পাই, যার কাজে চলে যায় সয়ুন। সয়ুনকে সে বলে, আমি বলেছিলাম না মেয়ে তুমি তোমার কাজে কাজ রাখো, কেন আমার কাজে তুমি বাধা হয়ে দাঁড়াচ্ছ? তখন সে তাকে জানায় যে আপু আমি আপনার কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছি না, আমি চাই আপনি স্যারের সাথে কাজ করে দেখুন, তাহলে আপনার মন হয়তো হালকা হয়ে যাবে। তখন সে বলে না আমি ওই চোর লোকের সাথে কাজ করব না, সে আমার কালার চুরি করে নিয়েছে। তখন সয়ুন বলে সে যদি আপনার কালার চুরিই করতো তাহলে সে তো এখনো এই কালারটি তৈরি করতে পারে তাই না? তাহলে কেন সে ওই কালারটি তৈরি করে কাজ করছে না? সে মনে করে হয়তো আপনাকে যারা কাজ করা তার জন্য পাপ হতে পারে, তাই সে আজ পর্যন্ত কাজ শুরু করেনি। আর আপনি বলছেন সে নাকি আপনার কালার চুরি করেছে, এটা কখনো হতেই পারেনি। ওই ভাইয়াটাকে দেখে আমার কখনোই এমন মনে হয়নি। তখন মহিলাটি বলে তাহলে আমি কি করব? তখন সে বলে আমার লাইফেও তো এমন ঘটনা ঘটেছে, আমার হাজবেন্ডের সাথেও আমার অনেক ঝামেলা হয়েছিল, কিন্তু যখন আমি দেখলাম আমার হাজবেন্ড নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে, সে নিজের মতো করে নিজেকে গোছানোর চেষ্টা করছে, তখন আমি তাকে ক্ষমা করে দেই। এর দিকে আমরা দেখতে পাই দুইজন দুইজনকে রেখে এখান থেকে এদিকে আমরা সোয়ুনকে দেখতে পাই, সে একটি ডিল নিয়ে কথা বলছিল। এই বিষয়টি নিয়ে তার কথা বলার অনেক আগেই কথা ছিল, কিন্তু এখন যে তার ডিলটি সাইন হয়ে যাবে এটা সে কল্পনাও করতে পারেনি। হুট করে ডিল সাইন হওয়ার কারণে সে অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে আমরা ওই কাপালটিকে দেখতে পাই, তারা রং তৈরি করছিল। তাদের রং তৈরি করা অনেক বেশি প্রয়োজন ছিল। সেন সোয়ুনকে একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করার কথা জানায়। এদিকে আমরা দেখতে পাই সেন সবার সামনে বলে দেয় যে আমার দ্বারা ভুল হয়েছে, আমি আর কখনোই এমন ভুল করব না, তোমার সাথে আমি সারা জীবন কাটাতে চাই সোয়ুন। সোয়ুন এই কথাটি শুনে অনেক বেশি খুশি হয়ে যায় আর তারা এক হয়ে যায়। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই সোয়ুনের বোন লুভেনকে। সে একটি কাজে ছিল, আসলে সে একটি মিটিং করছিল, তখনই তার কাছে লিনতাও চলে আসে আর তাকে জানায় যে কিছু পেপারে সাইন করতে হবে, এই ডিলগুলো তাকে একাই সাইন করে দিতে হবে। তখন সে বলে আচ্ছা। এদিকে সিন পরিবর্তন হয় ফাংলির কাছে। ফাংলির কাছে ওই উকিলটি আসে আর তাকে এসে বিভিন্ন ধরনের প্রশ্ন শুরু করে আর তাকে জিজ্ঞাসা করে তার কিভাবে সেনের সাথে পরিচয়। তখন সে সব কিছু তাকে খুলে বলে। এদিকে সেন একটি ডিল নিয়ে কথা বলার চেষ্টা করছিল। সে তার বাবার সামনে আসে আর সে যেহেতু কিছুদিনের মধ্যেই চেয়ারম্যান হতে যাচ্ছে এই বিষয়টা নিয়ে সে খুবই চিন্তিত ছিল, সব কিছু সে কীভাবে হ্যান্ডেল করবে এই বিষয়গুলো নিয়ে। এদিকে লিনতাও চলে আসে আর তার কাছ থেকে সাইনটি নিয়ে নেয়। এখানে আমরা লিনতাওকে দেখতে পাই, যে কিনা রহস্যময়ী হাসি দিচ্ছিল। তার ফেস দেখে কেন মনে হচ্ছিল যে সে হয়তো কোনো গড়বড় করতে চলেছে। সিন পরিবর্তন হয় হিউমিংয়ের কাছে। এখানে আমরা হিউমিংকে দেখতে পাই, যে কিনা অনেকগুলো ফুল নিয়ে সোয়ুনের সাথে দেখা করতে চলে আসে। সে সোয়ুনকে জিজ্ঞাসা করে যে তোমার সাথে ডেটে যেতে চাই। তখন সোয়ুন বলে আমি সেনের বাসায় চলে যাব কিছুক্ষণ পর, আমাদের মধ্যে সব কিছু নর্মাল হয়েছে, তাই এখন আমরা একই সাথে থাকবো, একই বাসায়। এই কথা শুনে সে বলে তোমার সাথে আর ডেট করা হলো না। এদিকে আমরা এই এজেন্টটাকে দেখতে পাই, যে কিনা কারোর সাথে ফোনে কথা বলছিল। সে জানায় সোয়ুন আর সেনের নাকি ডিভোর্স হয়নি, এখন কি করা উচিত। তারপর আমরা দেখতে পাই উকিলটি তার বাবার কাছে যায়। তার বাবার নাম ছিল কিউ আর এজেন্টটি মূলত ওই কিউ নামের লোকটির সাথেই কথা বলতো। তারপর সে জানায় যে আসলে সেনের একটি ছেলে রয়েছে আর সেনের ছেলে অন্য কেউ না, তার নামও বলে দেয়। তখনই তার বাবার বল তার হাতে এসে লেগে তার হাতে ব্যথা পেয়ে যায়। হাতে ব্যথা পাওয়ার পরও সে এই বিষয়টি নিয়ে এজেন্টের কাছ থেকে জানতে চায় সত্যিই কি সেনের ছেলে আছে। তখন সে জানায় হ্যাঁ সত্যিই সেনের ছেলে আছে, কিন্তু এটা আমরা কিভাবে জানতে পারবো এইটা হচ্ছে মূল বিষয়। এদিকে সে চলে আসে এই বিষয়গুলো জানার জন্য। তাই সে ফাংলিকে বলে যে আচ্ছা কিভাবে কি হলো আমাকে খুলে বলো। তখন সে জানায় যে আসল ঘটনা হচ্ছে তার বোন ইউয়ের আর সেনের একটি ছেলে রয়েছে আর যে কিনা এখন সেনের ভাই হিসেবে সবার সামনে পরিচয় পায়। তখন সে বলে তাহলে এখন আমরা কি করব। তখন ফাংলি বলে কিছু করার নেই, সে যেহেতু আমাকে ভালোবাসে না তাই তাকে আমি ভুলে যাব। সিন পরিবর্তন হয়, আমরা সোয়ুনকে দেখতে পাই, যে কিনা সেনের ছোট ভাইয়ের সাথে বসেছিল আর সে তাকে বলতো যে কিভাবে সে মিস করতো তাকে। এগুলো শুনে সোয়ুন অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তারপর তারা একসাথে খাবার খায়। তার ভাই জানায় যে তারা একই সাথে ঘুমাতে চায়। তখন সে বিছানাগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে রাখে, কিন্তু সোয়ুন এখানে ভুল কাজ করে ফেলে, সে সোফায় ঘুমিয়ে পড়ে। সেন তার কাছে আসে আর তাকে খাতা মুড়ি দিয়ে দেয়।
এদিকে ওই উকিলটিকে দেখানো হয় যে কিনা বলে যে যে কোনো বিনিময়ে সেনের বাচ্চার খবরটি আমাকে জানাও আর তার লন্ডনের যত ডিটেলস আসে সব কিছু বের করে আনো। এদিকে আমরা দেখতে পাই সেনকে, তার সাথে দেখা করার জন্য একটি লোক আসে। লোকটি আর কেউ না কিউ। কিউ এসে তাকে জানায় তোমার বাবার আর আমার মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল, আমরা আমাদের ব্যবসার জন্য অনেক কিছু করেছি, এখন আমাদের ব্যবসা মোটামুটি ভালোই যাচ্ছে আর আমি চাই তোমার সাথে ব্যবসা করতে। আমি জানি তুমি অনেক ভালো ব্যবসায়, তাই আমি তোমার বাবার কথায় তোমাকে প্রেসিডেন্ট বানাতে সায় দিলাম। তখন সে বলে আঙ্কেল, আপনি আমার কাজ দেখে আমাকে সাপোর্ট করতে পারেন, আমার কথায় আমাকে সাপোর্ট করার প্রয়োজন নেই। তখন আমরা বুঝতে পারি হয়তো সে বিশ্বস্ত, কিন্তু কিছুক্ষণ পরই আমরা জানতে পারি লোকটি আসলে বিশ্বস্ত নয়, সে এখানে এসেছে তার মতলবের জন্য। সে আসার কারণ হচ্ছে সে এই কোম্পানির শেয়ার কিনতে চায়, আর সে একটি গোয়েন্দাও লাগিয়ে রেখেছে এই কোম্পানিতে, যাতে ওই গোয়েন্দাটি তাদের হয়ে কিছু শেয়ার কিনতে পারে। আর এইভাবেই যদি তাদের শেয়ার বেশি হয়ে যায় তাহলে সে এই কোম্পানির প্রেসিডেন্ট হতে পারবে। এটাই ছিল তার মূল লক্ষ্য। তারপর তারা তদন্ত করতে শুরু করে সেনের বাচ্চাকে নিয়ে। তারা সেনের বাচ্চা কোথায় আছে না আছে এই বিষয়গুলো জানতে চায়, তাই চারদিকে লোক লাগিয়ে ফেলে আর জিজ্ঞাসা করতে শুরু করে যে তার ছেলেকে বা এই বিষয়ে তথ্য তারা কোথায় পাবে। এদিকে আমরা সেনের অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই, যে কিনা ওই লোকটির সাথে মিলেছিল। এখানে আমরা বুঝতে পারি সেনকে মূলত সবাই ধোঁকা দিচ্ছিল, কিন্তু কোনো কিছুই আসলে প্রকাশ হচ্ছিল না। তারপর আমরা ওই লোকটিকে দেখতে পাই, যে কিনা সেনের লকার খোলার অনেক চেষ্টা করছিল। এক পর্যায়ে সে লকারটি খুলতে সক্ষম হয়। লকার খোলার পর আমরা দেখতে পাই যে ওই চিঠিটি সে নিয়ে চলে যায়। লকার ছিল তার বিবাহ বার্ষিকী এমন টাইপের। পরদিন সকালে এটা পুরো নিউজ হয়ে যায়, তার বাবা মা দেখে অবাক হয়ে যায়, বলে এই বিষয়টা এতদিন পর্যন্ত গোপন ছিল, কিন্তু যেদিন আমার ছেলের প্রেসিডেন্ট হওয়ার কথা এই দিনই এই বিষয়টা বাস্ট হলো। সেন জানতে পারে বিষয়গুলো। সেন জানতে পারার পর সে এসে দেখতে পায় লকারে কাগজপত্র সব কিছু ঠিকঠাকভাবে রাখা আছে। তাহলে সে কে এই বিষয়টি নিয়ে আলোচনা করছে বা এই বিষয়টি সবার সামনে তুলে ধরছে। সোয়ুন যখন বিষয়টি জানতে পারে সে নিজেও চমকে যায় আর বুঝতে পারে না কিভাবে এখন সব কিছু হ্যান্ডেল করবে। এদিকে পিচ্চি বাচ্চাটি, সে তো কিছুই বুঝতো না, তাকে সবাই বলছিল যে তুমি যাকে ভাই বলছো সে তোমার বাবা। তখনই তার বডিগার্ড চলে আসে আর তাকে এখান থেকে নিয়ে চলে যায়। যখন সে নিউজটি সত্য জানতে পারে তখন সে তার বাবার সাথে দেখা করার জন্য চলে যায়। সেন মিটিংয়ে ছিল, মিটিংয়ে থাকা সবাই তাকে বলছিল এরকম হলে তো চলবে না, আমাদের শেয়ার ডাউন হচ্ছে। তখন আমরা দেখতে পাই ছেলেটিকে আসার পর সে সেনের সাথে কথা বলতে চায়। সেন ছেলেটিকে নিয়ে এখান থেকে চলে যায়। সে তাকে বলে আমি তোমাকে সব সত্যটা বুঝিয়ে বলবো, তুমি প্লিজ এখানে কোনো কান্নাকাটি করো না। তারপর সে তার ড্রাইভার দিয়ে ছেলেটিকে পাঠিয়ে দেয়। এদিকে আমরা হানকে দেখতে পাই, যে কিনা ফাংলির সাথে কথা বলতে চায়। ফাংলি তখন বলে আমি খুব ভালো করে জানি বিষয়গুলো তুমি চড়িয়েছ, প্লিজ এইসব বন্ধ করে দাও, এখনও সময় আছে, ভালো হও। এদিকে মিটিং চলমান ছিল, মিটিংয়ের অবস্থা খুবই খারাপ ছিল। সেন এখানে আসার পর জানতে পারে যে তার বিরুদ্ধে সবাই চলে গিয়েছে আর তার শেয়ার ডাউন হতে শুরু করেছে। তার বাবা এইসব একদমই মেনে নিতে পারছিল না। এত বছর ধরে সে নিজের সব কিছু সাজিয়েছে আর এখন হুট করে নষ্ট হয়ে যাবে, এই বিষয়টা সে আসলেই মেনে নিতে পারছিল না। তারপর সে বিষয়টা নিয়ে তার বাসায় কথা বলে। তখনই তার একজন অ্যাসিস্ট্যান্ট এসে জানায় যে আমাদের শেয়ার কমতে শুরু করেছে আর কোনো সিডো নামের কোম্পানি এগুলো কিনতে শুরু করেছে। সেনের বাচ্চাকে নিয়ে যখন ড্রাইভার যাচ্ছিল তখন সে এখান থেকে পালিয়ে যায়। আসলে সে এখানে থাকতে চাচ্ছিল না। সেন যখন বিষয়গুলো জানতে পারে তখন সে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যায়। আসলে তার ছেলে তার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। তার ছেলে হানের সাথে ছিল। হান তাকে বলে আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব, এই কথা বলে তাকে একটি পুরাতন কোম্পানিতে নিয়ে যায়। এদিকে সেন যখন তার মাকে জানায়, মাও এই বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়ে। এদিকে হান তাকে জানায় যে তোমার মায়ের সাথে দেখা করানোর জন্যই আমি তোমাকে নিয়ে এসেছি। তারপর তার ছেলের ছবি তার কাছে দিয়ে দেয়। সেন দেখে বুঝতে পারে এটা কোন জায়গা। তারপর সে সাথে সাথেই পুলিশ নিয়ে ওই জায়গায় পৌঁছে যায়। পুলিশ হানকে ধরতে সক্ষম হয়, তারা হানকে ধরতে পারে। এদিকে সেন তাকে ধরে জিজ্ঞাসা করে সে কেন এসব করেছে। তখন সে কোনো কিছুই স্বীকার করতে চায় না, বলে আমি তাকে তার মায়ের সাথে দেখা করানোর জন্য নিয়ে এসেছিলাম। আমরা দেখতে পাই সোয়ুন তাকে বাঁচিয়ে নিয়ে আসে। সেন তার ছেলেকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। সব কিছু মিডিয়াতে ছড়িয়ে পড়ে। মিডিয়ার লোকেরা তাদের প্রশ্ন করতে শুরু করে। সেন কোনো প্রশ্নের ঠিকঠাকভাবে উত্তর দিতে চায় না, কারণ এখানে তার বাচ্চাই তাকে মানতে পারছিল না। তারপর সোয়ুন বলে হ্যাঁ,
সে আমার বাচ্চা, এটা আমাদের বাচ্চা। আপনারা যদি এই বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আমি পুলিশ কমপ্লেন করতে বাধ্য হব। তারপর সেন তাদের বাচ্চাকে নিয়ে বাসায় চলে আসে। ছেলেটি কোনো কিছুই খাচ্ছিল না, সে ঠিকঠাকভাবে কোনো কিছুই মানতে পারছিল না, সব কিছু তার কাছে কেমন যেন লাগছিল। তখনই এখানে কিউ চলে আসে, আর কিউ এসে তাদেরকে জানায় যে এখন সে সিরো কোম্পানির মালিক। আসলে সিরো কোম্পানির দ্বারাই সে শেয়ার কিনেছে সেনের কোম্পানি কেনার জন্য। যখন সে বিষয়গুলো সবাইকে জানায় তখন সেনের বাবা একদমই বেহুশ হয়ে পড়েন। এখানে সেনের বাবার অবস্থা খারাপ হয়ে যায়, হার্ট অ্যাটাক করার জন্য তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে সেনের মায়ের অবস্থাও খারাপ ছিল, কারণ সে তার হাজব্যান্ডের এই অবস্থা মানতে পারছিল না। নিজের আপন বন্ধুর কাছ থেকে এমন ধোঁকা পেয়ে খেয়ে বলুন এই অবস্থায় থাকবে না। তার অবস্থা খুবই খারাপ ছিল। ডক্টর বলে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারবো না। এদিকে আমরা সোয়ুনকে দেখতে পাই, যে কিনা তার বাচ্চাকে সামলাচ্ছিল। সেনের বাচ্চাকে সে নিজের বাচ্চা হিসেবে মেনে নিয়েছিল। এদিকে হিউমিং চলে আসে অপারেশনের জন্য। লুভেনও তার বোনের সাথে দেখা করতে চলে যায়। সে গিয়ে সোয়ুনকে বলে তুমি তোমার ফ্যামিলিকে দেখো, এখন আর আমাদের কোম্পানির কোনো কিছু তোমাকে দেখতে হবে না। যদি আমি প্রয়োজন ফিল করি তাহলে আমি অবশ্যই তোমাকে ডেকে নিব। সোয়ুন বলে আমাকে সব বিষয়ে আপডেট দিও, না হয় আমি কিছুই বুঝতে পারবো না। এদিকে হিমিং তাকে কল করে জানায় আমি তোমার সাথে দেখা করতে পারবো না, কাজে বিজি থাকবো। তখন লুভেন বলে হ্যাঁ আমিও কাজে বিজি থাকবো, কারণ সে তো আমার উপর পুরো দায়িত্ব দিয়ে দিয়েছে। তখন সে জানায় যে পরবর্তীতে দেখা করে নিবে। এদিকে আমরা লুভেনকে দেখতে পাই। লুভেনকে লিনতাও ডাকে দেখা করার জন্য, তাও আবার অনেক ফ্যান্সি একটি রেস্টুরেন্টে। তখন সে বলে অফিসের সবাইকে বললে ভালো হতো তাই না, এখন তো আমরা বন্ধু। তখন সে বলে আসলে তোমাকে আমি যেই লোনটি নিয়ে দিয়েছি ওইটা আমি বেইমানি করে নিয়েছি, এমন যদি হয় তাহলে এখানে সোয়ুন ফেসে যাবে। তখন সে বলে কি বলছো, তুমি এটা কেন করলে? তখন সে বলে তোমাকে পাওয়ার জন্য। তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে বিষয়গুলো আমি ব্যাংকে বলে দিব, তাহলে ব্যাংক যখন জানতে পারবে তোমরা ব্যাংকের সাথে ফ্লড করেছো তখন তোমাদের কি হবে তোমরা খুব ভালো করেই জানো। তখন সে বুঝতে পারে না কি বলবে, একদম চুপচাপ বসে থাকে, কারণ তার বোনের ক্ষতি সে কখনোই করতে পারবে না। ছোটবেলা থেকেই তার বোন অনেক কষ্ট করে এসেছে। তাই সে বলে আচ্ছা আমাকে একটু সময় দাও, আমি হিমিংয়ের সাথে কথা বলি, তারপর সব কিছু ম্যানেজ করে নিব। সিন পরিবর্তন হয়, আমরা সেনের বাবাকে দেখতে পাই। সে অনেক অসুস্থ ছিল। সোয়ুন যখন বিষয়গুলো জানতে পারে তখন সে অনেক বেশি কষ্ট পায়, তাই সে হসপিটালে চলে যায়। আর সেনের মাকে গিয়ে বলে আপনি চলে যান বাসায়, বাসায় গিয়ে একটু আরাম করে আসেন, আর ততক্ষণ না হয় আমি বাবার দেখাশোনা করে নিব। তখন সে বলে সত্যিই তো তুমি পারবে। তারপর সে বাসায় চলে যায়। এদিকে আমরা সেনকে দেখতে পাই, সে একটি জায়গায় বসেছিল। সোয়ুন তার কাছে যায় আর তাকে গিয়ে সান্ত্বনা দিয়ে বলে চিন্তার কোনো কারণ নেই, বাবা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, তুমি নিজেকে সুস্থ রাখার চেষ্টা করো। তখন সে তার ছেলের সম্পর্কে জিজ্ঞাসা করলে সে জানায় যে সে এখনও কিছু খায়নি। তারপর তার দাদি তার কাছে যায় আর তাকে গিয়ে অনেক কথা বলে রাজি করিয়ে নেয়। যখন দুইজন বাহিরে খেলতে যেতে চাচ্ছিল তখনই কিছু লোক তাদের পিকচার উঠায়, আর ছেলেটা অনেক বেশি রেগে যায়। উত্তেজিত হয়ে সে নিজেকে গড়বন্দি করে ফেলে। সেন যখন রুমের দরজা ভাঙে তখন সে দেখতে পায় তার ছেলে বেহুশ হয়ে পড়েছিল, তাই তার কিছু রেস্টের প্রয়োজন ছিল। এদিকে আমরা জানতে পারি যে সেনের বাবা ধীরে ধীরে কিছুটা সুস্থ হচ্ছে। তাদের শেয়ারও অনেক ডাউন ছিল, কোম্পানির অবস্থা ভালো ছিল না, তাই তারা চিন্তিত হয়ে পড়ে কী করবে। আর ছেলের অবস্থা যেহেতু খারাপ ছিল, সোয়ুন জানায় যে এক কাজ করি, বাবার অবস্থা যেহেতু ভালো আছে তাহলে তাকে নিয়ে দাদির বাসায় ঘুরে আসি। তারপর দিনই তারা চলে যায় দাদির বাসায়। দাদির বাসায় যাওয়ার পর তাদের অনেক ভালোই লাগে, কিন্তু এখানে ছেলেটি কোনো কিছুই খেতে চাচ্ছিল না। যখন সেন তার খাবার বেড়ে দেয় তখন সে উঠে চলে যায়। তখন দাদি খুবই চিন্তিত হয়ে পড়ে। সে বলে চিন্তার কোনো কারণ নেই, আমি সব কিছু ঠিকঠাক করে দিব। সোয়ুনকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করে ছেলেটির জন্য কি তোদের মধ্যে কোনো ঝামেলা হয়েছিল? তখন সে জানায় আগে ঝামেলা ছিল কিন্তু এখন নেই, সে সবাইকে মেনে নিয়েছে। তখন দাদি বলে আচ্ছা তাহলে তাকেও আমি ঠিক করে দিব, তুই এই বিষয়গুলো নিয়ে চিন্তা করিস না। দাদি যখন বসেছিল তখন পিচি ছেলেটি ওই জায়গা দিয়ে যাচ্ছিল। তখন পিচি ছেলেটিকে বলা হয় যে তুমি যদি বেবিকর্ন পেড়ে নিয়ে না আসো তাহলে আজ রান্না করা হবে না, তুমি খেতেও পারবে না। ছেলেটির ইগো অনেক বেশি ছিল বাবার মতো, তাই সে চলে যায় ভুট্টা খেতে, ভুট্টা পাড়ার জন্য। সেনও তার পিছনে যায়। তারপর তারা মুরগি ধরে। সিন পরিবর্তন হয়, পিচি ছেলেটিকে আমরা ঠিকঠাকভাবে খাবার খেতে দেখি। এটা দেখে তারা অনেক বেশি খুশি হয়ে যায় আর মাকে নিউজটি দিয়ে দেয়।
মিস্টার কে বলে যে জিন্দা কোম্পানির শেয়ার এখনো তাদের নামে কিছুটা রয়েছে। যেহেতু তাদের নামে শেয়ার রয়েছে, কিছু এমপ্লয় মনে করছে যে তারা হয়তো ফিরে আসবে, আর এমপ্লয়ীদের ধারণা সঠিকও হতে পারে। যদি তারা কোনোভাবে ফিরে আসে তাহলে আমাদের অনেক বড় লস হয়ে যাবে। তখন মিস্টার কের ছেলে জানায় যে এই বিষয় নিয়ে বাবা চিন্তা করো না, এগুলো আমি ম্যানেজ করে নিব। তাদের উপর কোনো না কোনো ইলজাম লাগিয়ে দিব, তাহলে তারা আর কিছু করতে পারবে না। এদিকে আমরা লুইয়ানকে দেখতে পাই, যে কিনা বারবার ইগনোর করছিল। আর হিমিংকে যখন সে ইগনোর করছিল তখন সে কিছুটা অবাক হয়ে যায়। তখনই এখানে লিনতাও চলে আসে, আর লিনতাও এমনভাবে অ্যাক্টিং করে যে সে তার বয়ফ্রেন্ড। তখন লুইয়ান আর কি বলবে, সে তো কিছু বলতে পারে না। তখন সে বলে, হ্যাঁ, আমি তাকে বিয়ে করব বলে সিদ্ধান্ত নিয়েছি, আর তোমার সাথে আমার যা ছিল সবকিছু শেষ। এই কথা বলে সে হিমিকে ওই আংটিটি ফেরত দিয়ে দেয়। এটা দেখে সে অনেক বেশি কষ্ট পায় আর বুঝতে পারে না সে এইসব কেন করছে। সিন পরিবর্তন হয়, আমরা সোয়ানকে দেখতে পাই। সোয়ানের বাবা মা তার সাথে দেখা করার জন্য এসেছিল, আর তার কার্ড তাকে ফেরত দিয়ে বলে, আমি আমার মেয়ের সাথে থাকতে চাই। আমরা চাই না কখনোই তোমার টাকা, তোমার সম্পদ। তাই তুমি যদি চাও তাহলে আমাদেরকে নিজের করে নিতে পারো। তারপর তার বাবা মা চলে যায়। এদিকে আমরা লুইয়ানকে দেখতে পাই, যে কিনা তার রুম চেঞ্জ করছিল। তখন হিমিং এসে তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি তোমার রুম কেন চেঞ্জ করছো? তখন সে বলে, আমি অ্যাডাল্ট, চাইলেই আমার বোনের বাসায় যেতে পারি, এই জন্য যাচ্ছি। দাদি চিনকে অনেক ধরনের কাজ শেখায়। চিন আসলে অনেক কিছুই জানতো না, তাই দাদি তাকে প্রত্যেকটি কাজ সুন্দরভাবে শিখিয়ে দেয়। সিন পরিবর্তন হয়, আমরা সেনকে দেখতে পাই। সে তার কাপড় নেওয়ার জন্য রুমে আসে। তখন সে একটি অ্যালবাম খুঁজে পায়। অ্যালবামটি ছিল সোয়ুনের। অ্যালবামে সোয়ুন অনেক কিছু স্মৃতি রেখেছিল, যেগুলো তার ছোটবেলা থেকে বিয়ে পর্যন্ত, ডিভোর্স পর্যন্ত ছিল। এরপর আর কোনো কিছুই ছিল না। তখন এখানে চিন চলে আসে আর বলে, সরি, আমি এখানে কাপড় নিতে এসেছিলাম। এই কথা যখন সে বলে এখান থেকে চলে যায়, তখন সে বুঝতে পারে তার ছেলে তার সাথে কথা বলছে। এই কথাটি ভেবেই সে অনেক বেশি খুশি হয়ে যায়। দাদির কাছে গিয়ে বলে, দাদি, আপনার প্ল্যান সাকসেসফুল হয়েছে। তখন দাদি বলে, চিন্তার কোনো কারণ নেই, আমি সবকিছু ঠিকঠাক করে দিব। তুমি এই বিষয়গুলো নিয়ে কোনো চিন্তাই করো না। সেন বলে, দাদি, এখন বুঝতে পারছি, আপনি যদি থাকেন আমার চিন্তার কোনো কারণ নেই। সেন আর সোয়ান বসে বসে তারা তরমুজ খাচ্ছিল। যখন তারা তরমুজ খাচ্ছিল, একে অপরের সাথে গল্প করছিল, আর তার ডায়েরি সম্পর্ক তাকে সবকিছু বলে। ডায়েরি সম্পর্কে সে সবকিছু জানার পর জানায় যে, তুমি এটা কোথায় পেলে? তখন সে বলে, আমি যে জায়গায় পেয়েছি। এখন কথা হচ্ছে, তোমার ভালো ফটো নেই, আমি তোমার ভালো ফটো নিতে চাই। পরদিন আমরা চিনকে দেখতে পাই। সে পিচ্ছি বাচ্চা হলেও তার কেন জানি না ফার্মে কাজ করতে অনেক বেশি ভালো লাগতো। সাথে সেনও ছিল, তার সাথে কাজ করছিল। তখনই এখানে সোয়ান আসে আর জানায় যে, দাদি তোমাকে ডাকছে, তুমি এক কাজ করো, দাদির সাথে দেখা করতে চলে যাও, আমি চিনকে নিয়ে আসছি। চিনকে সে জিজ্ঞাসা করে, আচ্ছা চিন, তোমার এত প্রবলেম কেন? তুমি কেন তোমার বাবার সাথে কথা বলতে চাও না? তখন সে জানায় যে, আমি কিভাবে আমার বাবার সাথে বলো, আমার বাবাকে আমি সঠিকভাবে জানি না, আমাকে তারা কেন লালন পালন করেছে এটাও আমি জানি না। তখন সে তাকে জানায়, দেখো, তোমার বাবা যেমন তোমাকে প্রোটেক্ট করছে, ঠিক তেমনই তার বাবাও তাকে প্রোটেক্ট করেছিল ওই সময়ে এইসব অনেক বেশি প্রয়োজন ছিল, তাই সে এমন কাজ করেছিল, তাছাড়া আর কিছুই না। সিন পরিবর্তন হয় কে এর কাছে। কে তার ছেলেকে জিজ্ঞাসা করে, আচ্ছা ওরা কোথায় আছে? তখন সে জানায় সেন আর তার ওয়াইফ এখানে নেই, তারা হয়তো বাহিরে কোথাও আছে তাদের ছেলেকে নিয়ে, আর সেনের বাবা হসপিটালে আছে। সিন পরিবর্তন হয়, আমরা সেনকে দেখতে পাই। সেন আর চিন যখন ঘুমিয়েছিল, সিনের অনেক বেশি ক্ষুধা লাগে। সে এখানে কোনো দোকান খুঁজে পায় না, কী খাবে এটাও বুঝতে পারে না। একটি লোককে জিজ্ঞাসা করে যে এখানে দোকান কোথায় আছে। লোকটি তাকে বলে দিলে সে কিছু চিপস কিনে বাসায় ফেরার উদ্দেশ্যে। সেন যখন ঘুম থেকে ওঠে তখন তার ছেলে চিনকে খুঁজে না পেয়ে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। দরজা খোলা দেখে সে আরও বেশি ভয় পায়। বাহিরে গিয়ে দেখতে পায় চিন হাঁটতে হাঁটতে আসছে, তার জুতাও ছিঁড়ে গিয়েছে। তারপর সে তাকে কাঁধে করে নিয়ে আসে। এইভাবেই তার ছেলে তার কাঁধেই ঘুমিয়ে পড়ে। সিন পরিবর্তন হয় পরদিন সকালে। এখানে আমরা সোয়ুনকে দেখতে পাই। সোয়ুন তার মতো করে কাজ করছিল। তখন সে দেখতে পায় তার দাদিকে, আর দাদিকে জানায় যে সে এখান থেকে চলে যেতে চায়। সেনের বাবা অনেক বেশি অসুস্থ, সে দাদিকে তার সাথে নিয়ে যেতে চাইলে দাদি বলে তার সাথে সে এখন যেতে পারবে না, সে এখানেই থাকতে চায়। তার লাইফে দাদি অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। সিন পরিবর্তন হয়, সে তার অফিসে চলে আসে। তার ছোট বোনকে এসে জিজ্ঞাসা করে, আচ্ছা বিজনেসের অবস্থা কেমন চলছে? আমরা খুব তাড়াতাড়ি আমাদের অফলাইন সবগুলো খুলতে চাচ্ছি। তখন সে জানায় আমাকে বিয়ের জন্য চাপ দিয়ে সে এই কাজ করেছে। তারপর সে রেকর্ডারটা শোনায়। তখন সে জানায়, আচ্ছা
এত বড় একটি মিথ্যাবাদ আর এত বড় মিথ্যে কথা এটা কিভাবে সম্ভব হলো, কিভাবে সে পারলো, তার কি কোনো লিঙ্ক রয়েছে? তখন সে বলে হ্যাঁ, ওই ব্যাংকে সে জব করতো আগে, তাই তার বন্ধু রয়েছে, হয়তো তার বন্ধু তাকে হেল্প করেছে। তখন সে বলে না, কেউই এইরকম কাজে হেল্প করতে পারে না। এক কাজ করতে পারো, তুমি তোমার শহরে যেতে পারো, শহরে গিয়ে তদন্ত করে আসতে পারো যে লোকটিকে, কেই বা তাকে লোন দিয়েছে, তাহলে তুমি পুরো সত্যটা জানতে পারবে। তখন সে জানায় আচ্ছা আপু, আমি যাব। তখন সে বলে যে তোমার হিমিংকে সব কিছু বলে দেওয়া উচিত। হিমিংকে সব কিছু বললে হিমিং বলে আমি সবসময় তোমাকে সাপোর্ট করব। তারপর আমরা সোয়ানকে দেখতে পাই, সে তার আউটলেট কোথায় কোথায় খুলবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিল। সোয়ান এসে লিনতাওকে অনেক বেশি কাজ দিয়ে দেয় আর জানায় তাকে কাজগুলো কমপ্লিট করতে হবে। এদিকে সুযোগ বুঝে লুইয়ান এখান থেকে চলে যায়। তখন সে তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? তখন সে বলে আমি ফিরে আসব। সিন পরিবর্তন হয়, সে অনেক সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখে তার জন্য। আর সে চলে আসে হিমিংকে নিয়ে। হিমিংকে নিয়ে আসার পর সে তাকে জানায় সব কিছু নাটক ছিল। তুমি যে বলেছিলে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে আর আমাদের লোন নাকি মিথ্যার উপর হয়েছে, এটা একদমই ঠিক নয়। তুমি আমাকে ভুল ইনফরমেশন দিয়েছো, আমি এখন সব কিছু জানি। আচ্ছা, তোমাকে চাইলেই আমি জেলে দিতে পারি, কিন্তু এমনটা আমি করছি না। তখন হিউমিং আর সে এখান থেকে চলে যায়, বলে লাস্ট সুযোগ দিলাম তোমাকে। তারা দুইজন যখন এখান থেকে চলে যায় তখন সে অনেক বেশি কান্না করে, তার কাছে কিছুই ছিল না। সিন পরিবর্তন হয় সেন আর সোয়ুনের কাছে। সোয়ুন তাকে জিজ্ঞাসা করে এখন তুমি কি করতে চাও, তোমার উদ্দেশ্য কি? সেন বলে আমি কিছুই করব না, নতুন করে আবারও বিজনেস শুরু করব। আমার বিশ্বাস আমি পারবো। আমার যেই একটি প্রজেক্ট রয়েছে ওই প্রজেক্টের উপর কাজ করি, যদি লোকেদের ভালো লাগে তাহলে অবশ্যই রেসপন্স পাবো। আর তুমি কি আমাকে বিশ্বাস করো না? আর আমি জানি হুয়াং আমাকে হেল্প করবে, কারণ মিস্টার হুয়াংকে তুমি পটিয়ে রেখেছো। সে বলে আচ্ছা আমি পটিয়ে রেখেছি? তখন সে বলে পটিয়েই রেখেছ তার ওয়াইফকে। তারপর আমরা দেখতে পাই তাদের একটি মিটিং, তাও ছিল আবার মিস্টার কে এর সাথে। মিস্টার কে এর সাথে যখন মিটিং ছিল তখন ওই লোকেরা বলে যে আচ্ছা তোমাদের কিন্তু একা এই গ্রুপ সামলানো সম্ভব নয়, তাই মিস্টার সেনকেও তোমাদের হেল্পের প্রয়োজন। তখন আমরা দেখতে পাই সেন হুয়াংয়ের সাথে কথা বলে। হুয়াং তার কথাগুলো বুঝতে পারে। সেন যখন চলে যায় তখন হুয়াংয়ের সাথে কথা বলতে আসে মিস্টার কে। মিস্টার কে তাকে সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে বলে আর ঘটনা পুরো উল্টে দেয়। এদিকে আমরা সেনকে দেখতে পাই, সে তার কাজ ঠিকঠাকভাবেই করছিল। আজ মনে করছিল তার ডিল সাইন হয়ে যাবে হুয়াংয়ের সাথে, কিন্তু ঘটনা পুরোই উল্টে যায়, তার হুয়াংয়ের সাথে কোনো ডিলই সাইন হয় না। হুয়াং মানা করে দেয় আর সব কিছু মিস্টার কে এর কাছে চলে আসে। এদিকে সেনের টিমের অবস্থা খুবই খারাপ ছিল, তারা বুঝতেই পারছিল না এখন তারা কী করবে। এখন তাদের লাস্ট একটি চান্স ছিল, একটি বড় প্রজেক্ট, যেই প্রজেক্টে সবাই অংশগ্রহণ করবে, কিন্তু প্রজেক্টটি কাকে দেওয়া হবে এটা তারা জানতো না। সেন বাসায় চলে আসে, তারপর সে সোয়ানের সাথে কথা বলে। সোয়ানকে যখন সে সব কিছু খুলে বলে, সোয়ান তাকে বলে চিন্তার কোনো কারণ নেই, সব কিছু ঠিক হয়ে যাবে। সিন পরিবর্তন হয় মিস্টার কের কাছে। তার গোয়েন্দা তার কাছে আসে আর বলে হান আপনার সাথে দেখা করতে চায়। তখন সে বলে হানকে বলে দাও এখন আমাদের কোনো প্রয়োজন নেই, যখন প্রয়োজন হবে তাকে ডেকে নিব আর তাকে একটু বুঝিয়ে বলবে যাতে সে কোনো মাইন্ড না করে। গোয়েন্দাটি চলে যায় তার সাথে কথা বলতে, তাকে গিয়ে বলে। তখন হান বলে আমার কাছে লয়ারের লাইসেন্সও নেই, আমি খুব ভালো করেই জানি আমাকে ব্যবহার করা হয়েছে, আমার সাথে ডাবল গেমিং করা হয়েছে। তখন গোয়েন্দাটি বলে এমন কিছু নয়, তোমাকে সব কিছু আবারও ফেরত দেওয়া হবে। সিন পরিবর্তন হয়, আমরা একটি মিটিং রুমে দেখতে পাই যেখানে সেনের সাথে কে ছিল। সেনকে কে জানায় যে তোমাকে আমি একটি অফার দিচ্ছি, এটা যদি তুমি অ্যাকসেপ্ট করো তাহলে তোমার জন্য অনেক ভালো। আসলে তুমি তোমার শেয়ার আর তোমার বাবার শেয়ার আমার কাছে বিক্রি করে দাও, তার পরিবর্তে তুমি যা চাইবে তাই পাবে। তখন সে বলে যে এটা সে করবে না। সিন পরিবর্তন হয় ওই প্রজেক্টের দিনে, যেই প্রজেক্টটি সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। প্রজেক্টের সময় আমরা দেখতে পাই যে মিস্টার কে সব লোকেদের নিয়ে যাওয়া হয় তদন্তের জন্য, কারণ তাদের উপর একটি আরোপ লাগানো হয়েছে তারা নাকি সব কিছুতে ফ্লট করেছে, তাই তাদেরকে নিয়ে যাওয়া হয়। আর এদিকে সেন অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে আমরা সেন আর হুমিংয়ের কিছু কথা দেখতে পাই। হুমিং সেনকে বলেছিল চিন্তার কোনো কারণ নেই, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার ওয়াইফ সোয়ুন আমাকে যতটুকু হেল্প করেছে তার বিনিময়ে এটা মনে করো আমি রিটার্ন দিচ্ছি, আমি তোমাকে হেল্প করব, তবে তোমার উপর নজর রাখা হচ্ছে, তাই একটু সাবধানে থেকো। তখনই আমরা দেখতে পাই তাকে, সে হাসি মুখে এখান থেকে বেরিয়ে আসে। তারপর তার বাবাকে কিছু একটা দেখায় আর তার বাবাও অনেকটা ভালো ফিল করতে শুরু করে। এখানে আমরা একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পাই যেখানে সেনের বাবা কোমায় থাকার অ্যাক্টিং করছিল যখন তার সাথে কে দেখা করতে এসেছিল।
তখন কেম মনে করেছিল যে হয়তো সেনের বাবা ঘুমায় রয়েছে, তাই সে তার উপর কোনো লুক দিয়ে নজর রাখায়নি। এখানে সেন তাকে জানায় যে আমার বাবা আপনাকে দেখতে চায় না। তখন সে বলে তোমার বাবা আমাকে দেখবেই কিভাবে, সে তো ঘুমায় আছে। সে চলে যাওয়ার পর আমরা দেখতে পাই সেনের বাবা একদমই ঠিকঠাক ছিল। আর সে বলে যে বাবা তুমি যদি এই অ্যাক্টিংটি না করতে তাহলে আমরা এই এতটুকু আসতে পারতাম না। তখন সে জানায় আচ্ছা যা হয়েছে ভালোর জন্য হয়েছে, এখন দেখো তুমি কি করতে পারো, দেখো সব কিছু ঠিক হয় কি না। তারপর আমরা একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পাই। এখানে যখন মিস্টার কে হুয়াংয়ের সাথে দেখা করতে এসেছিল তখন হুয়াং তাকে জানায় যে আচ্ছা আমি আপনার সাথে বিজনেস করতে চাই, আমি সেনের মতো একটি লোকের সাথে বিজনেস করতে চাই না যার কোনো ফান্ডিং নেই। তার সাথে বিজনেস করে আমার কী বা লাভ হবে? আমি আপনার সাথে বিজনেস করতে চাই, আপনার একটা কোম্পানি আমি কিনতে চাই, যদি আপনি বিক্রি করেন। আর সেও এইভাবেই কোম্পানিটি বিক্রি করে দেয় আর সব কিছু হুয়াংয়ের হয়ে যায়, যার কারণে এখন সব কিছু হুয়াংয়ের আন্ডারে ছিল, মিস্টার কে কিছুই ছিল না। তার চ্যাপ্টার এখানে ক্লোজ করে দেওয়া হয়। সিন পরিবর্তন হয়, এখানে সোয়ুন তাকে কল করে জানায় যে বাসায় আসতে হবে। সে বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পর সে এখানে ফাংলিকে দেখতে পায়। ফাংলি এখানে একটি ডিএনএ রিপোর্ট নিয়ে এসেছিল যেটা ছিল চিন আর সেনের। তখন সে জানায় যে চিন আসলে সেনের ছেলে নয়, তার বোন প্রেগনেন্ট হয়েছিল তার সাথে ব্রেকআপ হওয়ার 2 মাস পর। তার মানে এটা অন্য কারো বাচ্চা ছিল, আর বাচ্চাটি ছিল একটি ফ্রান্সিসকো টাইপের একটি ছেলের, আসলে যার নাম ছিল ফ্রান্সিসকো। তখন সে তাকে বলে আমি তোমাকে এই কথা বলেছিলাম কারণ আমি চাইতাম তুমি আমাকে বিয়ে করো, আমি মনে করেছিলাম চীনের জন্য হলেও তুমি আমাকে বিয়ে করবে কারণ চীন আমার বোনের ছেলে। তখন সে অনেক বেশি রেগে যায়। সোয়ুন অনেক তাকে বকাচকা করে, বলে তুই তো মানুষের কাতারেই পড়িস না, সিন আমাদের বাচ্চা, তাকে আমরা আমাদের মতো করে লালন পালন করব। সেন তখন ওই পেপারটি ছিঁড়ে ফেলে দেয় আর বলে আমি বলেছি চিন আমার বাচ্চা, আমার কোনো ডিএনএ দেখতে হবে না, আর আমি তাকে কারো কাছে দিতে পারবো না। তখন সে তার কাছে ক্ষমা চেয়ে এখান থেকে হানের কাছে চলে যায়। আর হানকে গিয়ে বলে আচ্ছা তুমি কি আমার সাথে লন্ডনে ফিরে যেতে চাও? আমি জানি এখানে তোমার কিছুই নেই, তুমি চাইলেও এখানে থাকতে পারবে না, তোমার নামে মিথ্যা একটি মামলা রয়েছে, যেই মামলার নিষ্পাপ এখনো হবে না, তাই তোমাকে আমি বলছি তুমি আমার সাথে লন্ডনে চলো, আমি তোমাকে হেল্প করব। হান রাজি না হলে সে তার মতো করে এখান থেকে চলে যায়। পরদিন আমরা হানের একটি মিটিং দেখতে পাই। মিটিংয়ে সে সবাইকে তার প্ল্যানিং সব কিছু বুঝিয়ে বলে। এখানে সবাই তার প্ল্যানিং বোঝার পরও তাকে অনেকগুলো প্রশ্ন করে আর সে প্রশ্নের একদম ঠিকঠাকভাবে আনসার দিতে পারে। তারপর সে যা যা প্ল্যান করেছে সব কিছু তাদেরকে জানায় আর বলে এইভাবে যদি আমরা কাজ করি তাহলে আমাদের কাজ একদম পারফেক্টলি হবে। কিন্তু এখানে সবাই রাজি হয়ে যায়। সিন পরিবর্তন হয়, আমরা সোয়ুনকে দেখতে পাই, তার প্রত্যেকটি আউটলেট এখন সে খুলতে পেরেছিল। এখানে সেন অনেক চিন্তিত ছিল। তখন সোয়ুন তাকে জিজ্ঞাসা করে সে এত চিন্তিত কেন। তখন সেন জানায় যে তার চিন্তিত হওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কারণ, তার সবগুলো ডিল সাইন হলেও জিন্দা কোম্পানির সাথে তার সাইন এখনও হয়নি। তখন সোয়ুন বলে দেখো আমি যখন নতুন বিজনেস শুরু করেছিলাম আমার কাছে কোনো প্ল্যান ছিল না, তখন আমার বোন আমাকে সাহায্য করেছিল। তারপর সে তাকে অনেকগুলো প্ল্যান দেয়, তারপর অনেক কথাবার্তা বলে। তখন সে বলে আচ্ছা তোমাকে আমি পার্মানেন্টলি প্ল্যানার হিসেবে রেখে দিচ্ছি। তারা দুইজনের গুমসুটি এখানেই শেষ হয়ে যায়। পরের সিনে আমরা জিন্দা কোম্পানির একটি মিটিং দেখতে পাই। সোয়ুন আর সেন মিলে অনেক সুন্দরভাবে প্রেজেন্টেশন সাজায় আর প্রেজেন্টেশন দেখে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। বাহিরে সেন যখন বের হয় তখন তাদের অবস্থান একদমই ফিরে আসে আর তারা তাদের আগের অবস্থানে ছিল। সেনের বাবা প্রেসিডেন্ট আর সে এখন অনেকগুলো শেয়ার নিয়ে আছে, কাজ করছে। গ্র্যান্ডমাকে দেখতে পাই যে কিনা তাদের বাসায় চলে আসে আর গ্র্যান্ডমা আর তারা তিনজন মিলে অনেক ভালো ভালো রান্না করে। পরদিন গ্র্যান্ডমা জানায় তার এই জায়গায় একদমই ভালো লাগে না, তাই সে তার বাসায় ফিরে যেতে চায়। সোয়ুন তাকে বলে যে দাদি সত্যিই চলে যাবে, আর কি আসবে না? তখন সে বলে হ্যাঁ খুব তাড়াতাড়ি আসবে। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই সে তাদের সবার পিকচার সুন্দর করে অ্যালবামে সাজিয়ে রেখেছিল। তখন সে সোয়ুনকে বলে এইভাবেই আমি তোমার প্রত্যেকটি স্বপ্ন পূরণ করব, পুরো অ্যালবাম ভরে দিব। তারপর তারা একে অপরকে কিস করে। পরদিন সকালে আমরা দাদিকে দেখতে পাই। দাদিকে নেওয়ার জন্য সোয়ুনের বাবা এবং মা এসেছিল আর তারা এখন সিদ্ধান্ত নিয়েছিল দাদির সাথেই থাকবে, দাদির খেয়াল রাখবে। সোয়ুন বলে আচ্ছা তাহলে পরবর্তীতে যখন আসবে তাহলে সবাই আমার বাসায় থাকবে। এখানে বাবা মা অনেক বেশি খুশি হয়ে যায়, দাদিকে নিয়ে চলে যায়। লিন তাওকে দেখানো হয় যে কিনা এই শহর ছেড়ে চলে যায়। যখন সে শহরটি ছাড়ে তখন হিমিং এবং লুয়ানের বিয়ে ছিল, তারা তাদের ফটোশ্যুট করছিল। এদিকে তারা কোলাবোরেশন করবে, সেন আর সোয়ুন। তারা যখন ডিল সাইন করে ফেলে আর এর মধ্যে দিয়ে এই ড্রামাটি শেষ হয়ে যায়। হ্যাপি এন্ডিং ছিল ড্রামার, তাই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।